আমি খুবই দুঃখিত তোমার বিয়েতে আসতে পারিনি বলে সিয়া। সিয়া তাকায়। বিয়ের একটা নাটক সে করেছিল প্রায় 6 বছর আগে, তাও সাদের জন্যই। সুহাকে দিয়ে সে নিজে দাঁড়িয়ে থেকে ইনভাইট করেছিল। ভেবেছিল সাদকে একবার আনতে পারবে তার বিয়ের ইনভাইট করে, অথচ সাদ বরাবরের মতো নিষ্ঠুরতা দেখিয়ে হাজির হলো না। উল্টে সাদের সাথে যোগাযোগ করার যে সিঙ্গেল ওয়ে ছিল সেগুলো অবধি বন্ধ করে দিল। কি নিষ্ঠুরেই পুরুষ! সিয়া হাসলো। সত্যিই তো নিষ্ঠুর, নয়তো অন্য এক নারীকে বিয়ে করতে পারতো না তো। মানল সে সাদের জীবনে প্রথম নারী রাহা, কিন্তু রাহার পরবর্তীতে যে নারীকে জায়গা দিল সে নারী কি সিয়া হতে পারতো না? সিয়ার বিয়েটা অবশ্য পরে সিয়া ভেঙেই দিয়েছিল। সাদের সাথে যোগাযোগ করতে না পেরে মাস 2 ঘরবন্দিও ছিল। তারপর আস্তে আস্তে সুহা স্বচ্ছ স্নিগ্ধ, নিজের মা বাবা সবার প্রচেষ্টায় সে এখন অনেকটা হাসি খুশি, অনেকটাই প্রাণবন্ত। সিয়া হেসে শোধালো, আমার বিয়ে সে 6.5 বছর আগে? সাদের স্পষ্ট সময়টা মনে আছে, স্পষ্টই মনে পড়ে তার এখনো। তবে সে মুখে বলল, সময়টা তেমনই হবে বোধহয়। আপনি যে এমন ভাবে লেজ গুটিয়ে পালালেন, বোধহয় ভাবলেন আমার সুইসাইডের দায়টা আপনার উপর গিয়ে পড়বে, সেই জন্যই এভাবে হাওয়া হয়ে গেলেন। আমাকে কি কাপুরুষ মনে হয়? না তো। সিয়া, তোর জন্য একটা চিরকুট জ্বালিয়ে মারছে ওরা, এটা তোকে দেওয়ার জন্য। তুই প্লিজ মাইন্ড করিস না, দরকার হলে পড়েই ফেলে দিস। সাদ ভ্রুকুচকে তাকালো। ছেলেটার দিকে তাকাতেই ছেলেটা সাদকে ইশারা করেই সিয়াকে শুধালো, বুড়ো কি আমাদের হবু দুলাভাই? বুড়ো আবার জ্বলাস না তো। সিয়া এবারে টিস্যুটা এগিয়ে ধরল। ছেলেটা আবারও হেসে কিছু বলতে নিতেই সিয়া হেসে বলল, ব্রো এর অলরেডি একখানা বউ আছে ভাই, ব্রো তোদের হবু দুলাভাই হওয়ার প্রশ্নই ওঠে না। সাদ ভ্রুকুচকায়। হবু দুলাভাই সম্বোধনটা মস্তিষ্কে ঘুরপাক খায়। অতঃপর জিজ্ঞেস করেই ফেলল, তোমার বিয়েটা কি হয়নি এখনো সিয়া? সিয়াকে বলতে না দিয়ে মাঝপথেই সিয়ার সে বন্ধু সিয়ামে উত্তর দিয়ে বসল, কিভাবে হবে? আমাদের সিয়া তো নিজেই বিয়েতে রাজি হয় না। আমাদের বন্ধু মহলে 2টা ছেলে তার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিনরাত মরে যাচ্ছে, এখনো কিন্তু উনি রাজি হন নাই। সাদকে বিভ্রান্ত দেখালো। বিভ্রান্তি নিয়ে এসে বলল, আমি যে শুনেছিলাম ওর বিয়েটা রাজশাহীতে হয়েছিল প্রায় 6 বছর আগে। সিয়া বিরক্ত, প্রচুর বিরক্ত এই ছেলের প্রতি। ওকে এইভাবে গড়গড় করে সব বলে দিতে কে বলেছে? রাগ হচ্ছে সিয়ার। অনেকটা দাঁতে দাঁত চেপেই বলে উঠল এবারে সিয়া, সিয়াম, যাবি এখান থেকে? সিয়াম যেতেই খাবার এলো। সিয়া ফের সাদের জন্য কিছু অর্ডার দেওয়ার কথা বলতেই সে জানালো সে খেয়ে নিয়েছে। খেতে খেতেই একা বসে থাকা সিয়াকে তার চোখে পড়ছিল। সিয়া হাসে। সাদ ফের কৌতূহল দেখিয়ে শোধালো, কেন হলো না তোমার বিয়েটা? বিয়ে ভেঙে দিয়েছিলে কেন সিয়া? এমনি, বিয়ে তো মানুষের লাইফে অত ইম্পর্টেন্ট না। আপনার কথা বলুন, বিয়ে কবে করছেন? বউ বাচ্চা সহ হ্যাপি তো? সেদিন রিকশায় আপনার পাশে একটা মেয়ে দেখেছিলাম, সম্ভবত আপনার ওয়াইফ, তাই জিজ্ঞেস করলাম। কোন দিন? প্রতিদিনই বের হন আপনারা? আমি এখানে এসেছি কয়েকদিন হলো সিয়া, তোমাদের এলাকাতেই বসা নিয়েছি, তাই দেখা হয়ে যাচ্ছে বোধহয় বরাবর। যদিও আমি তোমার দেখা আজই পেলাম। ও, একদিন আপনার ওয়াইফকে নিয়ে আমাদের বাসায় আসবেন। অবশ্যই। সিয়া উঠল। খাবারের এইটুকু অংশ যেন তার গলা দিয়ে নামছে না। তবুও চেষ্টা করছিল সে খাওয়ার। অবশেষে না পেরে উঠে গেল। সাদকে বলল, আজ আসি তাহলে, তারা আছে একটু। সিয়া মিথ্যে বলছে, মোটেই তার তাড়া নেই। তবুও যাওয়ার জন্য বিদায় নিল। বিল মেটাতে গিয়ে হুট করে শুনল তার বিল পে করা হয়েছে। সিয়া ভ্রু কুচকায়। পর মুহূর্তেই জানতে পারল সাদি দিয়েছে। সিয়া ফের ঘাড় ফেরাতে গিয়ে দেখল সাদ তার পেছনেই দাঁড়িয়ে। শুধালো, সিয়া, সোয়ার ক্যান্টিনের নাম্বারটা দেওয়া যাবে দয়া করে? যোগাযোগ হয়নি আর সুহাপুর সাথে? যোগাযোগ করার পথ রাখিনি, আসলে আমি নিজেই ওদের কারোর সাথে যোগাযোগ করিনি। দেওয়া যাবে ওর নাম্বারটা? অবশ্যই। এইটুকু বলেই সে নাম্বার দিল। পর মুহূর্তে এগিয়ে পা বাড়ালো। আর সাদ সে চলে যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করল, সিয়া,
তুমি কি এখনো আমার প্রতি অনুভূতি পুষে আছো, নাকি মুছে নিয়েছো সবটুকু অনুভূতি? সোহার হাতে একটা প্রেগনেন্সি রিপোর্ট, যা স্পষ্ট বোঝাচ্ছে প্রেগনেন্সি রেজাল্ট পজিটিভ। আজ সকালেই সে হসপিটালে গিয়েছিল। সোহার চোখ টলমল করে যেন। স্বচ্ছকে এই খবরটা কখন দিবে তার জন্য অপেক্ষা করে। অতঃপর স্বচ্ছ যখন এলো তখন সোহা কি বলবে বুঝে পেল না। অনেকক্ষণ যাবৎ ভেবে চিনতে সে স্বচ্ছর পিছু পিছু ঘুরঘুর করে বিষয়টা যখন জানালো, তখন আচমকাই স্বচ্ছর মুখ চোখ কঠিন দেখালো। সোহার দিকে তাকিয়ে শুধালো, এটা কি খুব বেশি প্রয়োজন ছিল সুহাসিনী? স্নিগ্ধ কি এনাফ ছিল না তোমার জন্য? সোহার মুখের খুশি খুশি ভাব মুহূর্তেই নিভে গেল। স্নিগ্ধ তার জীবনের সর্বোত্তম সুখ, এটা সে অস্বীকার করতে পারে না। স্বচ্ছ কেন এখানে স্নিগ্ধকে টানলো? সে কি স্নিগ্ধকে ভালোবাসে না? সোহা শুধালো, স্নিগ্ধ তুলনা আমি কখনো কারোর সাথেই করতে পারবো না স্বচ্ছ। আমার স্নিগ্ধ আমার প্রাণের চাইতেও বেশি। তাই বলে আমি অন্য কারোর মা হতে পারবো না এমনটা কি কোথাও উল্লেখ আছে? স্বচ্ছ আচমকাই ঝাপটে ধরলো মেয়েটাকে। শুধালো, আমি তোমায় হারাতে পারবো না সুহাসিনী। একবার আমি বুঝে গিয়েছিলাম আমার জীবনের উপর কি হয়েছিল সেবার। খারাপই কেন ভাবছেন? কারণ আমি খারাপটারই সম্মুখীন হয়েছি, খুব বাজেভাবে। আচ্ছা, তিহানকে কি এখনো খুঁজতে পাওয়া যায়নি? মরেও গেছে। হুম। জানি না, বাদ দাও। সোহা বাদ দিল। কিয়ৎক্ষণ স্বচ্ছর বুকের হৃদস্পন্দন শুনে বলল, এবারে আমি সত্যি সাবধানেই থাকবো স্বচ্ছ। খুশি হবেন না আপনি? খুশি হওয়া উচিত নয় কি আপনার? ভয় হচ্ছে আমার সুহাসিনী, আবারও একই রিস্ক। আমি এবার সত্যিই সামলাতে পারবো না কিছু হলে। কিছু হবে না, আমি সত্যি সাবধানেই চলাফেরা করবো। তাছাড়া আমার স্নিগ্ধ আছে তো আমার সাথে এবার। তখন রাত। রাহা মেয়েকে বুকে নিয়ে ঘুমোচ্ছে বেঘরে। ঘুমানোর আগে রাহা রোহানের সাথে অল্প কি কথা নিয়ে যেন কথা কাটাকাটি করে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। সতর্কতা দিয়েছে তাদের মা মেয়ের দিকে যেন একটু না চাপে সে। নির্দিষ্ট জায়গার মধ্যেই যেন ঘুমিয়ে পড়ে, অথচ তার ঘুম এলো না। রাহাকে জড়িয়ে না ধরে আজকাল তার খুব একটা ঘুম আসেও না। রোহান হতাশ হয়ে এক দৃষ্টিতে তাকায় মা মেয়ের দিকে। অবিকল এক যেন দুজনের ঘুম যাওয়ার দৃশ্যটাও এক। মায়াবী মুখটা ফুলো ফুলো হয়ে পুতুলের ন্যায় লাগে। রোহান তাকায়। যতটা সময় সে জেগে আছে ততক্ষণই তাকিয়ে থাকে। কি এক মুগ্ধতা যেন। রোহান মুচকি হাসল। মুখ নামিয়ে সর্বপ্রথম তারা রাহার মাঝখানে থাকা তাদের মিষ্টি মেয়েটাকে চুমু দিল। কপালে গালে দুটো চুমু এঁকে ফিসফিসিয়ে শুধায়, আম্মু, তুমি আমার লাইফে সত্যি একটা চমৎকার। তুমি জানো, আমি এখনো একদম নতুন আনন্দময় একটা অনুভূতি টের পাই নিজের হৃদয়ে যখন ভাবি আমার একটা মেয়ে আছে, একদম তোমার আম্মুর মতোই হবু একটা মেয়ে। রোহান কথাগুলো বলে ফের চুমু দিল মেয়ের ফুলো গালে। এত আদুরে কেন তার মেয়েটা, এত মায়া। রোহান যখন চুমু দিল তখনই নড়চড় করে উঠল তার মেয়েটা। রোহান হাসে। এক ফাঁকে রাহার থেকে নিজের মেয়েকে টেনে নিজের বুকে রাখে। অতঃপর হেসে শুধায়, আব্বুর কাছেই ঘুমাও, আব্বু বরং তোমার আম্মুকেই দেখি। তার ঠিক কিছুটা সময় পরই চোখ পিটপিট করে তাকালো রাহা। ঘুমের মধ্যে হাতড়ে যখন নিজের মেয়েকে পেল না, তখনই মস্তিষ্কের আগাম বার্তায় ঘুম ভাঙতে বাধ্য তার। রাহা ফ্যালফ্যাল করে তাকাতেই যখন নিজের আদরের মেয়েকে বাবার বুকে ঘুমোতে দেখল এবং মেয়ের বাপকে নিজের দিকে ফিরে তাকিয়ে থাকতে দেখল, তখন ভ্রু কুঁচকাল। জিজ্ঞেস করলো, ওকে বিছানা থেকে নিয়ে এইভাবে আপনার বুকে রাখার কি কারণ? আর এইভাবে চেয়ে চেয়ে কি দেখছিলেন? বিয়ের এত বছরে যে মেয়েটাকে দেখি তাকেই দেখছিলাম, একদম আমার মেয়েটার মতোই মিষ্টি। আমার কাছে দিন ওকে। থাকুক না। ওভাবে ঘুমিয়ে শরীর ব্যথা হবে মেয়েটার। রোহান ছোট শ্বাস ফেলে মেয়েকে আগের ন্যায় শুয়ে দিল। শান্ত স্বরে বলল, ঠিক আছে, ঘুমাক। রাহা ফের মেয়েকে জড়িয়ে চোখ বুঝল। রোহানের উদ্দেশ্যে বলল, ঘুমিয়ে পড়ুন, এত রাত জাগা তো ভালো অভ্যাস নয়, ঘুমান। রোহান তাকায়। পরপরই আলো নেভালো। তার ঠিক 2 সেকেন্ড পরই এ পাশ থেকে অবস্থান পাল্টে উঠে গেল। এর ঠিক 2 সেকেন্ডের পরই নিঃশব্দে হেঁটে গিয়ে অবস্থান নিল রাহার পেছনে। অতঃপর রাহার পেট আঁকড়ে জড়িয়ে ধরে মুখ ঘেঁষল রাহার কাঁধে। আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়ে সেভাবেই মুখ ঘেঁষে বলে উঠল, আমার আসলে ঘুম আসছে না।
তুমি ছাড়া নবনী এতটা অভ্যেস খারাপ করেছো আমার, আমি তোমাকে না জড়িয়ে ঘুমাতেও পারছি না, কি যন্ত্রণা। প্রাণ অর্চর করে না, উত্তরও করে না। তবে প্রিয় পুরুষের এমন বাক্যে ঠোঁট চওড়া হয় তার। নিঃশব্দে হাসে। কোথাও যেন সুখ সুখ অনুভূতিরা এসে বলে যায় সে সত্যিই সুখী, সত্যি। খুব অনাকাঙ্ক্ষিতভাবেই গত দুদিন যাবৎ সিয়ার কাছে কয়েকটা চিঠি আসছে। চিঠিগুলোর মাধ্যম কি তাও সিয়ার অজানা। তবে সকাল সকাল যখন বের হয় ঠিক তখনই দরজার সামনে চিঠিগুলো মিলে। এই নিয়ে 3টে হলো। সিয়ামরু বুচকায়। আজকের চিঠিটা মেলে ধরতেই ভেসে ওঠে। সম্ভবত তুমি আমায় ভুলে গেছো সেই কবে, অথচ আমার মস্তিষ্কের খুব ক্ষুদ্র জায়গা নিয়েও তুমি কি প্রগাঢ় হয়ে থেকে গেলে সিয়া। আমি সত্যি কখনো তোমাকে ভুলতে চাইনি, তবুও যখন আমি বুঝতে পারলাম তুমি কখনো আমার হবে না, তখন আমার যন্ত্রণার সূচনা ঘটল। আমি দিন রাত এত তীব্র বেদনায় মূর্ছা যাওয়ার মতো ডুবে থাকতাম। নেহাত তোমার সামনে এসে দাঁড়ানো আমার সাহস ছিল না, নয়তো তোমাকে ফিরতে ভালোবাসা দেওয়ার কমতি বোধ হয় আমার হৃদয়েও রাখিনি। ঠিক যতটুকু ভালোবাসা তুমি আমায় দিলে, আমিও ততখানি ভালোবাসা নীরবে নিবৃত্তিতে সিয়া নামক রমণীটির নামে লিখে দিলাম। অথচ ততদিনে জানতাম রমণীটি অন্য কারোর নিজস্ব নারী। সাহস হলো না তোমার সামনে দাঁড়ানোর। কি করেই বা দাঁড়াতাম? যেখানে নিজের ঠাঁই নাই সেখানে কি করে তোমায় আগলে নিতাম বলো? তোমার মতো রাজকন্যাকে তখনকার আমি মোটেও আগলে নিতে পারতাম না। তবুও জানতে ইচ্ছা হয়, আমার একটিবার তোমার আগলানোর সুযোগ দিবে? আর একটিবার আমি তোমার দুর্বলতা দেখাবে? আর একটিবার আমার প্রতি অনুভূতি পোষণ করবে লক্ষ্মীটি? ইতি। বরাবরের মতো সম্বোধনটা আজও ঠিক মাথায় আসছে না। সিয়া হতবল দৃষ্টিতে চেয়ে থাকে। কে লিখলো এই চিঠি? কেই বা লিখে? বুঝে ওঠে না। কৌতূহলটাকে চেপে রেখে চিঠিটা ব্যাগে পুরে যখন বের হবে ঠিক তখনই সেখানে এলো সুহা। সুহার চোখে মুখে খুশির আভাস দেখে সিয়াও হাসে। কাঁধে ব্যাগ তুলতে তুলতে বলে, আমাদের স্নিগ্ধর ভাই বোন আসা ব্যতীত অন্য কোনো শুভ খবরও কি আছে আপু? এত খুশি খুশি দেখাচ্ছে তোমায়, কিন্তু কি কারণে? সুহাও মিষ্টি করে হাসলো। সিয়াকে জড়িয়ে ধরে আলতো করে বলল, আজ না গেলে কি হয়? ছুটি একদিন নিয়ে নিয়েছি তো, কিন্তু কেন? আজ কি বিশেষ কিছু আপু? কিন্তু কি? আজ বিশেষ কিছু, তবে বিশেষ কি তা সিক্রেট। সিক্রেট কেন? সারপ্রাইজ। সিয়া ভাবলো ওর জন্মদিন কি, কিন্তু তেমন কিছু তো নেই আজ। বলল, আজকে তো কিছু নেই আপু। নেই তো কি হয়েছে, সারপ্রাইজ থাকতে পারে না? অবশ্যই পারে। আমি অপেক্ষায় থাকলাম সেই সারপ্রাইজের। জলদি ফিরো। অবশ্যই। তখন বিকাল। আশেপাশে সুন্দর আবহাওয়া। বসার ঘরে সাদ সহ সাদের পরিবারের লোকজন তখনও অপেক্ষা করছিল সিয়ার আসার জন্য। উদ্দেশ্য সিয়া পর্যন্ত বিয়ের প্রস্তাব রাখা। সোহা সচ্ছর পরিবারের সকলেই জানে সিয়া কার জন্য এতগুলো দিন অপেক্ষা করেছে, কার জন্য সব বিয়ে ভেঙেছে, কত করে তার পরিবার বুঝিয়েছিল এই ছেলেটাকে ভুলে যেতে, অথচ সিয়া নিজের সিদ্ধান্তে অটুট ছিল। আজ যখন সেই ছেলেটা নিজের বিয়ের প্রস্তাব রেখেছে, তখন তার পরিবারের সবাই না রাজি হয়ে কি করবে? মেয়ের একমাত্র ভালোবাসা। সিয়া মুখে না বললেও এই কারণটা জেনেছিল বহু আগেই তারা। স্বচ্ছকেও আজ খুশি দেখালো। সোহা, স্বচ্ছ সকলেই উপস্থিত। স্বচ্ছ বার কয়েক কল করে সিয়াকে জানালো তাড়াতাড়ি ফিরতে। অতঃপর নিজেই আনতে যাবে কিনা তাও জিজ্ঞেস করলো, কিন্তু সিয়া নিষেধ করাতে আর গেল না। সাদ শুধু সময় দেখছিল ঘড়িতে। কোনো এক অজানা কারণেই তার বুক ঢিপ ঢিপ করছে। সিয়াকে আজ রাজি হবে নাকি নাকচ করবে বিয়ের প্রস্তাবটা? আচ্ছা, সিয়াকে এখনো তার প্রতি অনুভূতি রেখেছে নাকি ভুলে বসেছে এই পুরুষটিকে? এই এত সব প্রশ্ন যখন মাথায় খেলা করছিল, ঠিক তখনই সিয়ার নাম্বারে স্বচ্ছ কল দিল আবারও। অথচ এবারে সিয়া কল তুলল না, তুলল অপরিচিত এক ব্যক্তি। আর কল তুলেই জলদি জানালো, আপনি মহিলাটির কে হন? মহিলাটার খুব জঘন্যভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে,
আপনার বোন একটু আগেই মারা গেছে। ডাক্তার চেক করে জানালেন পালস নেই। আপনারা প্লিজ তাড়াতাড়ি হসপিটালে আসুন। স্বচ্ছরা তখনও গাড়িতে। যখন কল করার পর ওই ব্যক্তি জানালো মহিলাটি স্বচ্ছর কি হয়, তখনই স্বচ্ছ জানিয়েছিল সে তার বোন হয় এবং লোকটাকে বারবার করে বলেছিল হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, অপেক্ষা না করার জন্য, দয়া করে হসপিটালে নিতে। ওখানকার কিছু লোক মিলে তা করলো, নিয়েও গেল হসপিটালে। অথচ হসপিটালে নেওয়ার মিনিট 5 পর কল করে উপরোক্ত কথাটা বলা মাত্রই স্বচ্ছর পাগল পাগল লাগলো, অস্থির লাগলো। কে উত্তর দিবে তা বুঝে না উঠেই সে একবার পেছনের সিটে বসে থাকা সুহা আর মায়ের দিকে তাকালো। পাশের সিটে বসে থাকা সাদও উদ্গ্রীব হয়ে চেয়ে আছে ফোনের দিকে। হসপিটাল অবধি এইটুকু পথ যেন আর শেষই হচ্ছে না। তীব্র অস্থিরতা নিয়ে আর অপেক্ষা করতে না পেরে এবারে বলেই ফেলল সে। কি হলো ভাইয়া? সিয়া ঠিক আছে তো? ঠিক আছে তো? স্বচ্ছ উত্তর করতে পারে না। বুকের ভিতর কেমন ভার হয়ে আসে তার। সে ছোট থেকে নিজের ছোট বোনকে এত এত আদর দিয়ে যেখানে বড় করেছে, সে বোনটাকে সৃষ্টিকর্তা এভাবে নিয়ে নিতে পারলো? সৃষ্টিকর্তা এই কাজটা কি করে করতে পারলো? যে মেয়েটা শুধু কষ্ট পেল এতগুলো বছর, পরিবারের আদরে মেয়েটি ভালোবাসার বদলে ভালোবাসা পেল না। অবশেষে এতগুলো বছর পর যখন নিজের বোনের ভালোবাসার মানুষটাকে নিজের বোনের হাতে তুলে দিবে, ঠিক তখনই সৃষ্টিকর্তা নিজের পাষাণ রূপটা দেখালো। স্বচ্ছ চোখ জোড়া লাল হয়ে উঠল। গাড়ি চালাতে গিয়ে আচমকাই একটা অ্যাক্সিডেন্ট ঘটাতে নিল, আর একটুর জন্যই রক্ষা পেল যেন। সাত এবারে অস্থির হয়েই শুধালো। স্বচ্ছ ভাই, একবার বলুন না, কি 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 বললো ওই লোক? সে সিয়া ঠিক আছে না? বলুন না ভাই। এইটুকু বলতে বলতে সে নিজেই স্বচ্ছর হাত থেকে ফোনটা কেড়ে নিল। কল লিস্টে গিয়ে আবারও কল দিল। মুহূর্তেই ওপাশ থেকে লোকটা কল তুলল, জানালো, আপনারা চলে এসেছেন, উনার ডেড বডি। বাক্যের বাকি অংশটুকু সাদ শুনতেই পেল না যেন। ডেড বডি? সাদের গলা রুদ্ধ হয়ে আসে, নিঃশ্বাস আটকে আসে। বুকের ভেতর তীব্র অস্থিরতা নিয়ে সে শুধায়, ডেড বডি? কিছু বলছেন? সিয়া ঠিক আছে না? মুহূর্তেই লোকটা সাদকে আবারও নিরাশ করে দিয়ে জানালো, ভাই, আপনাকে তো জানাইলামই, আপনার বোনের পালস পায়নি ডাক্তার। উনারা জানিয়েছে আপনার বোন মারা গেছে। সাদ এই পর্যায়ে তার উত্তর দিল না। পিছন থেকে সিয়ার মা ততক্ষণে কান্না জুড়েছে আওয়াজ তুলে। সুহার চোখেও কান্না, তবে শাশুড়িকে সামলাতে ব্যস্ত সে। অথচ এত কোলাহলের মধ্যেও সাদ নিশ্চুপে জমে থাকা কোনো পাথরের ন্যায় বসে থাকলো। প্রথম দফায় এই সত্যটাকে বিশ্বাস করতে মন না চাইলেও পরের দফায় তার সত্যিই নিজেকে এই পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষটি মনে হলো। চোখ জোড়া রক্তিম হয়ে উঠল, গলা যেন অবরুদ্ধ। সাদ চোখ বুঝল, ভেসে উঠল সিয়ার সেদিনকার মুখটা। শাড়ি পরিহিতা সিয়া, সেই স্নিগ্ধ মুখ চাহনি। সাদের কান্না আসলো হঠাৎ। পুরুষ মানুষ হয়েও তার ইচ্ছে করলো আহাজারি করে কান্না করতে। সিয়াকে পাওয়ার জন্য লোভ করা কি তার অন্যায় হয়েছে? আজীবন তো সে দূরে সরেই ছিল, সিয়াকে প্রশ্রয় পর্যন্ত দিল না। সিয়ার মতো মূল্যবান রত্নকে নিজের সাধারণ জীবনে সামলে নেওয়ার ক্ষমতা নেই বলে সে কাপুরুষের মতো পালিয়েও গেল। অবশেষে যখন বুঝতে পারল সিয়াকে আগলে রাখার সামর্থ্য তার হয়েছে, সিয়ার মতে মূল্যবান রত্নটিকে তার জীবনে সে রাখতে পারবে, তখনই তো সে এই রত্নটির দিকে হাত বাড়ালো। বড্ড পাপ হয়ে গেল তা। সৃষ্টিকর্তা কেন চাইল না এই রত্নটা তার হোক? কেন কেড়ে নিল? সাদকে আজীবন এই তীব্র যন্ত্রণা বইতে পারবে? একটিবার নিজের মনের ব্যাকুলতা জানাতে না পারার দুঃখ কি সে সারা জীবন বয়ে যেতে পারবে? সিয়া কেন চলে গেল এভাবে? একটিবার কি তাকে সুযোগ দিতে পারতো না? একটিবার সাদ সিয়াকে জানাতে পারত নিজের হৃদয়ের কথা। জানাতে পারত সাদ কখনো তাকে অবহেলা করেনি, গোপন হৃদয়ে খুবই যত্নে আগলে রেখেছিল এই মেয়েটিকে। সাদের চোখ জোরে সত্যি পানি নামলো। লাল রক্তাভ চোখ জোড়া যখন মেলল তখনই তা গড়িয়ে পড়ে গালে। ইস, সাদ যদি একটিবার জানতো সেদিনকার দেখাটাই সিয়ার সাথে শেষ দেখা, তবে সে সত্যিই সিয়াকে মনের কথাটা বলতো, বেহায়ার মতোই বলতো। একটিবার সুযোগ চাইতো এই স্নিগ্ধ রমণীকে আলিঙ্গনের। এই সমস্ত জীবনে সে এই তীব্র না পাওয়ার দুঃখ নিয়ে কি করে বাঁচবে? তাও তো ভালো, সে দূরত্ব বেছে নিয়ে এই যন্ত্রণা থেকে পালিয়ে বাঁচছিল। কিন্তু এখন যাকে পাওয়ার আশা পেয়েও পেল না, এই দুঃখ কি সে ভুলতে পারবে? এই আফসোস কি তার জীবনের শেষ মুহূর্তে অবধি থাকবে না?
আবির একটা দরকারে এসেছিল সোনার দোকানে এক পরিচিতর বিয়েতে গিফট কেনার জন্য। অতঃপর গিফট কিনতে কিনতে চোখে পড়লো একদম ছোট্ট এক জোড়া চুড়ি। আবির হাতে নিল একটা ছোট্ট চুড়ি, একদম নবজাতক বাচ্চার হাতের সাইজ মতোই। আবির তা দেখলো, কল্পনা করলো তা আদুরে ছোট্ট মেয়েটার হাতে আদুরেই চুড়ি। মিষ্টি ছোট্ট ছোট্ট আঙ্গুলগুলো নাড়াচ্ছে সে। আবিরের মুখে স্পষ্টই ফুটে উঠল এক অজানা খুশি। মুহূর্তেই হেসে জানালো, ভাই এটাও কিনবো, দিয়ে দিন। অতঃপর তা নিয়েই বাসায় আসলো সে। ছুটিকে দেখা গেল বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। রাতভর এপাশ ওপাশ হতেই যে মেয়েটার ঘুম ভেঙে যায়, পায়চারি করে, তার আজকাল সন্ধ্যের পরপরই ঘুমানোর অভ্যাস হয়েছে। আবিরের অন্যদিন ঘুম ভাঙানোর ইচ্ছে না হলেও আজ সে এগিয়ে গেল। তখনও ফ্রেশ হয়নি। কেমন এক খুশি খুশি অনুভূতি নিয়ে সে ফ্লোরে হাঁটু গেড়ে বসলো। ছুটির ঘুমন্ত মুখটা মুগ্ধ করা দৃষ্টিতে দেখে নিয়ে পরপরই মেয়েটার আলুথালু গাল দুটোতে চুমু দিল। একটা দুটো পরপর কয়েকটা চুমু এঁকে এসে বিড়বিড় করলো, আমি সম্ভবত এত খুশিতে পাগল হয়ে যাব ছুটি। আমার কাছে তুই নামক আস্ত একটা সুখ আছে। আমার পিচ্ছিটাকে দিয়ে আরেকটা সুখের রাজ্যে ভাসিয়ে দিয়েছিস বোকা পাখি। এত খুশি আমি কোথায় রাখবো বল? আজকাল যখনই আমি তোদের কথা ভাবছি তখনই আমি আনন্দে হারিয়ে যাচ্ছে। আমার এতই সুখ সুখ লাগে তোদের মামের কথা ভাবতে। আচ্ছা, ও কবে আসবে? আর অল্প কটা দিন। আমি বোধহয় জন্মালে খুশিতে পাগল হয়ে যাবো রে ছুটি। এইটুকু বলে আবির এবারে ছুটির পেটের দিকটায় গিয়ে বসলো। ঘুমন্ত ছুটির মুখের দিকে একবার তাকিয়ে মুখ গুছলো ওর ফুলো পেটে। পেটের উপর থেকে কামিজের অংশটা তুলে বার কয়েক চুমু আঁকলো। মুহূর্তেই তার আম্মুটা ভেতর থেকে সাড়া দিল। নড়চড় দিয়ে বুঝালো বোধহয় সে আব্বুর উপস্থিতি টের পেয়েছে। আবির বরাবরের মতোই ড্যাব ড্যাব করে মেয়ের নড়চড় দেখে, উপলব্ধি করে পেটের যে অংশে মেয়ের নড়েচড়ে ফুলে উঠল সেসব অংশে আদুরে স্পর্শ দিয়ে চুমু আঁকলো। অতঃপর আদর দিয়ে বলল, আব্বু তোমার জন্য চুরি এনেছে আম্মু, তাড়াতাড়ি চলে আসো আব্বুর কোলে। আর কত অপেক্ষা করাবে বলো? আব্বু তোমায় আদর করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আম্মু। ছুটি যে এই পুরুষটার পাগলামো টের পায়নি এমন নয়। প্রেগন্যান্সির পর থেকে সামান্য পর্দা নড়লে পর্যন্ত ঘুম ভেঙে যায় তার। ছুটি এতক্ষণ নীরবেই অনুভব করছিল এই পুরুষটার পাগলামো। অতঃপর আবিরের চুরি আনার কথা শুনে শুধালো, আপনাকে না অনেকবার বলেছি যে ও জন্মানোর আগে কিছু কিনবেন না, তবুও কিনেছেন? কেন কিনেছেন? নিষেধ করেছিলাম না? আবির তাকালো, ফের আরেকবার পেটের চুমো দিয়ে উঠে যেতে যেতে বলল, আমার মেয়ে, আমি কিনবো। তোর কি হিংসে হচ্ছে তোর জন্য কিনে নে বলে? ছুটির দৃষ্টি দেখার মতো। তার হিংসে হবে মেয়ের প্রতি? মোটেই না। সিয়া বাসায় ফিরলো একটু আগেই। আসার পরই দেখলো বাসায় তালা ঝুলছে। সিয়া কপাল কুচকালো। বাসার লোককে কল দেওয়ার জন্য ব্যাগ থেকে ফোন নেবে, ওই মুহূর্তেই টের পেল তার ব্যাগে ফোন নেই। আশ্চর্য। সিয়া ব্যাগটা ভালোভাবেই খুঁজে দেখলো, সবটাই, অথচ ফোন নেই। সিয়ার কপাল কুচকে এলো ফের। ফোন কোথায় গেল? হসপিটালে পৌঁছিয়ে যখন সেই সাদা কাপড়ে মোড়ানো দৃশ্যটা সাদের দৃশ্যমান হলো, ঠিক তখনই সাদ থেমে গেল। অদ্ভুতভাবে তার মনে হচ্ছিল সে আর পা বাড়াতে পারছে না, দম বন্ধ হয়ে আসছে। বুকের বাম পাশে তীব্র ব্যথা, হৃৎপিণ্ড খুবলে ধরেছে যেন। সাদ সত্যিই নিঃশ্বাস নিতে পারল না। অসম্ভবভাবে তার হাত পা কাঁপতে লাগলো যেন। চোখ জোড়া লাল টকটকে হয়ে উঠল ক্রমশ। সুহা কেবল খেয়াল করছিল সাদকে। চোখ জোড়া দেখে শিউরে ওঠে সত্যি। অতঃপর যখনই সাদকে জিজ্ঞেস করতে নিবে ও ঠিক আছে কিনা, তখনই দেখলো সাদ বুকের বাঁ পাশটায় হাত দিয়ে চেপে রেখেছে। রক্তিম চোখ জোড়া বেয়ে ফের পানি গড়ালো তক্ষুনি। সুহা ছোট শ্বাস ফেলে। সে নিজেও কাঁদছে, পাশে তার শাশুড়ি মাকে সামলাতেও তার হিমশিম খেতে হচ্ছে। তবুও কেন জানি পৃথিবীর বুকে থাকা এই সাদ ছেলেটার জন্য তার অদ্ভুত কষ্ট হলো। বন্ধু বলে কথা। সাদ জীবনে ভালোবাসা নামক বস্তুটার একটিবারও মুখ দেখল না ভেবে তার দ্বিগুণ কান্না এলো যেন। ছেলেটা প্রথমবার নিঃস্বার্থভাবে যাকে ভালোবাসলো সে চোখের সামনেই অন্যের হলো, আর যাকে দ্বিতীয়বার ভালোবেসে নিজের জীবনে চাইল তাকে সৃষ্টিকর্তা কেড়ে নিল। কি নিষ্ঠুর! সোহার চিন্তা ভাবনাকে ভঙ্গ করে এই পর্যায়ে সাদ জ্ঞান হারিয়ে আচমকাই লুটিয়ে পড়ল হসপিটালের ফ্লোরে। সোহা চমকে উঠে শাশুড়িকে ছেড়ে এবারে দৌড়ে গিয়ে ধরতে নিল সাদকে। স্বচ্ছ তখন সাদা কাপড়ে মোড়া লাশটার কাপড়টা উঠোতে নিবে, ঠিক তক্ষুনি সাদের এই দৃশ্যটা দেখে তার দিকে এগিয়ে আসতে নিল। ঠিক তখনই তার কল এলো। স্বচ্ছ তখন কল ধরার হুঁশে নেই। দৌড়াদৌড়ি করে সাদের কাছে যেতেই যখন আবারও কল এলো,
তখনই কপাল টান টান করে বিরক্তই হলো। আচমকা কি বুঝে কল তুলল। ঠিক তখনই ওপাশ থেকে সিয়া বলে উঠল, ভাইয়া, কোথায় তোমরা সবাই? আশ্চর্য, বাসায় তালা কেন? স্বচ্ছর কানে কণ্ঠটা যেন চমৎকার কোনো জাদু এসে ছুঁয়ে গেল মনে হলো। এক মুহূর্তের জন্য বিশ্বাস হলো না এই কণ্ঠটা তার বোনেরই। স্বচ্ছর হঠাৎ চোখ বেয়ে জল গড়ালো বোনের কণ্ঠ শুনে। হৃদয়ে জেগে উঠল অফুরন্ত আশা আর সুখ সুখ অনুভূতি। স্বচ্ছ মুহূর্তেই উদ্গ্রীব হয়ে শুধালো, সিয়া, এই সিয়া, কথা বল। তুই ঠিক আছিস তো সিয়া, বোন আমার? সিয়া ততক্ষণে ভ্রু কুঁচকালো। ভাইয়ার এমন প্রশ্ন আর স্বর শুনে মুহূর্তেই শুধালো, আমি ঠিক আছি ভাইয়া, তবে সম্ভবত আমার ফোনটা আমি কলেজের এক টিচারের কাছে ফেলে এসেছি ভুলে। উনি ফোন নিয়ে যাননি আজ। হাজব্যান্ডকে কি দরকারে কল দেওয়ার ছিল। আমি আমার ফোনটা দিয়েছিলাম ফেরার সময়। তারপর একসাথে বাসায় ফেরার জন্য রিক্সায় উঠলাম। উনি ওনার হাজব্যান্ডের সাথে কথা বললেন। তারপর রাস্তায় কি নিয়ে কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম ফোনটা নিতে। উনিও হয়তো গল্পের মধ্যে প্রতিদিনের মতো নিজের ফোন মনে করে ব্যাগে নিয়ে নিয়েছেন। একদমই ভুলে গেছি ফোনটা নিতে। স্বচ্ছের বুক হালকা হয়ে আসে। সুখ সুখ অনুভূতিতে তারও ইচ্ছে করে মায়ের মতো আহাজারি করে কান্না করতে। তার বোনটা বেঁচে আছে, বেঁচে আছে। ইস, এর চাইতে সুখের যেন আজ কিছুই নেই এই পৃথিবীতে। স্বচ্ছ চোখ বুঝে মুহূর্তেই বোনকে শোনায়, সে টিচার রিক্সায় করে বাসায় ফিরে গিয়েছিল বোন। আজ তার বারবারই সিয়াকে সিয়া নয় বরং বোন বলে ডাকতে ইচ্ছে হচ্ছে। তার একটা মাত্র বোন, একমাত্র আদুরে বোন। সিয়া ভাইয়ের আদুরে স্বরে কিছুটা বিস্মিত হলেও হাসলো, জানালো, বাসায় তো ফেরেনি, তবে মাঝপথে ওনার কিছু কেনাকাটা আছে বলে নেমে পড়েছিলেন ভাইয়া। কেন, তুমি কি আমার নাম্বারে আর কল দিয়েছিলে? উনি রিসিভ করেছিলেন? স্বচ্ছ দীর্ঘশ্বাস ফেলে অতঃপর গম্ভীর শান্ত স্বরে জানালো, সম্ভবত সেই টিচার মারা গেছেন বোন। তুই একবার হসপিটালে আসবি। ওনার কোনো আত্মীয়র নাম্বার থাকলে কল করে জানানো উচিত। সিয়া আকস্মিক খবরটা পেয়ে কেঁপে উঠল যেন। যে মানুষটার সাথে এতটা পথ এত গল্প গুজব করে হেসে হেসে কথা বলে এলো, সে মানুষটা আর বেঁচে নেই শুনে বিশ্বাস করতে মন চাইল না মেয়েটার। অবিশ্বাস্য স্বরে বলল, কি সব বলছো ভাইয়া? জলজ্যান্ত মানুষটা কি করে মারা যেতে পারে? আশ্চর্য। স্বচ্ছ সবটাই খুলে বলল। সিয়া ছোট শ্বাস ফেলে। সবটা বুঝে উঠে তাড়াতাড়ি সে রিক্সা নিল। ভাইয়ের থেকে হসপিটালের নাম জেনে নিয়ে সেখানে যাওয়ার জন্য রওনা হলো দ্রুত। সাদের জ্ঞান ফিরেছে। তার পরপরই তাকে সুহা জানিয়েছে যে সিয়া বেঁচে আছে, সিয়া মারা যায়নি। সাদ বিশ্বাসই করল না সে কথাটা। ভেবে নিল সুহা তাকে সান্ত্বনা দিচ্ছে। পাগলের মতো হসপিটালের করিডোর থেকে হন্তদন্ত পায়ে সেই সাদা কাপড়ে মোড়ানো লাশটার দিকে যেতে নিতেই আচমকা দেখা মিলল সিয়ার। মাত্রই প্রবেশ করছিল। পরনে বরাবরের মতো শাড়ি, কাঁধে ব্যাগ, কপালে কিছু চুল, ঘামে লেপ্টে আছে। বোধহয় এতটা পথ ছুটে আসার কারণেই মুখ চোখ ঘামে আধ ভেজা। সাদ দৃষ্টি স্থির রেখেই তাকালো, এক পাও বাড়ালো না আর। বুকের ভেতর জ্বলন্ত সে আগুন আচমকাই শীতল হয়ে এলো, নিভে এলো যন্ত্রণা। সাদের চোখ জলজল হয়ে ওঠে। এই মেয়েটা বেঁচে আছে এই সত্যটুকু গ্রহণ করে সে চোখ বুঝে ফেলল অতি সুখে। কি সুখ সুখ অনুভূতি হচ্ছে তার। সৃষ্টিকর্তা যদি আজ এই দৃশ্যের সম্মুখীন না করত, তবে বোধহয় সে টেরি পেত না সিয়াকে এই এক পলক দেখতে পাওয়ার সুখ এতটা গাঢ়, এতটা প্রখর। সাদ ঠোঁট কামড়ে ধরে নিজের। অতঃপর সিয়া যখন তাকে অতিক্রম করে চলে যেতে নিবে, ঠিক তখনই সাদ চোখ বুঝে থাকা অবস্থাতেই সিয়ার হাতটা আঁকড়ে ধরল। চোখ বুঝেই কি ভীষণ তীব্র আহ্বান নিয়ে ডেকে উঠল, সিয়া। সিয়া চমকায়। এই পুরুষটিকে সে খেয়ালই করেনি, অথচ কণ্ঠটা তার চিরচেনা কণ্ঠস্বর। সিয়া মুহূর্তেই তাকালো। সাদকে ওভাবে চোখ বুঝে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুচকায় সে। নিজের হাতটা সাদের হাতের বাঁধনে টের পেয়ে শুধালো, সাদ ভাই, আপনি এখানে? আপনার কেউ হসপিটালে অ্যাডমিট আছে সাদ ভাই? সাদ মুহূর্তেই চোখ খুলল। তীব্র লাল রক্তিম চোখ জোড়া দেখে সিয়া বিস্ময় নিয়ে তাকালো। সাদের নাকের অগ্রভাগও কি ভীষণ লাল দেখালো। সাদের কি কান্না পাচ্ছে? ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে। সিয়ার মাথা অতশত প্রশ্নে ঘুরপাক খেতেই আচমকা সাদ বলল, সিয়া, প্লিজ একবার তোমায় জড়িয়ে ধরবো, নিষেধ করো না। সাদ জিজ্ঞেস করলো ঠিক, তবে অনুমতিটুকু নেওয়ার আগেই সে ঝাপটে জড়িয়ে ধরল সিয়াকে। এতটা শক্তপোক্তভাবে জড়িয়ে নিল যেন সে পারলে মেয়েটাকে নিজের বুকের ভেতরে ঢুকিয়ে রাখবে।
সাদ এতটাই শক্তভাবে আঁকড়ে ধরলো মেয়েটাকে, মুখ বুঝলো সিয়ার গলার অংশটাই। জড়িয়ে ধরেই তার চোখের পানিটা এবার তীব্র বেহায়ার মতো তৃতীয়বারের মতো নিজের উপস্থিতি জানান দিল। আকস্মিক ঘটনায় সিয়া প্রথমে হতভম্ব হলেও পর মুহূর্তেই নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। কলার দিকে উষ্ণ তরলের উপস্থিতি টের পেয়ে সে ভ্রুও কুচকালো। অতঃপর দ্রুত বিরক্ত স্বরে বলে উঠল, কি হচ্ছে কি সাদ? ছাড়ুন, আমি আপনার ওয়াইফ নই, ছাড়ুন আমায় সাদ। সাদ ছাড়ল না সিয়ার তীব্র অবহেলা পেয়েও, বরং আরো শক্ত করেই মেয়েটাকে চেপে ধরলো নিজের সাথে, যেন খুব খুব করে চাইলো এই মেয়েটাকে শক্তপোক্তভাবে জড়িয়ে ধরে নিজের হৃৎপিণ্ডের ভেতর ঢুকিয়ে নিতে। সিয়া যখন ছটফট করলো তাকে ছাড়ার জন্য, সাদ তখন তার গলার দিকে মুখ গুজে কেবল এইটুকুই বলল, আমার এই না পাওয়া জীবনে অপূর্ণতার অংশ বহু সিয়াদ। তুমি অন্তত আমার পূর্ণতা হয়ে ধরা দাও। তুমি অন্তত আমার হয়ে আমার পূর্ণতার সুখ দাও। এইটুকুই আবেদন তোমার প্রতি সিয়া। আজকের মতো নিষ্ঠুরতায় আর কখনো করার সাহস তোমার না হোক, কখনো না। কথাটুকু বলেই সাদ চুপ থাকলো। সিয়া ততক্ষণে স্থির হয়ে গেল। বোঝার চেষ্টা করলো সাদ কি বলল, কি বুঝালো। সাদ কথাগুলো বলার পরও কতটা সময় তাকে শক্ত করে জড়িয়েছিল। অতঃপর মুখ তুলল। সিয়া আগে আরেকটা শব্দ না বলে, সিয়ার দিকে আরেকটিবারও না তাকিয়ে সামনের দিকে হাঁটা ধরলো নিজের মতো করে। সিয়া অদ্ভুত অবাক হওয়া দৃষ্টি নিয়ে চেয়ে থাকলো। কি হলো এই পুরুষটার? এইভাবে জড়িয়ে লাগলো কেন এতটা সময়? লোকটা কি কাঁদছিল? তার গলায় উষ্ণ তরল? মুহূর্তেই সিয়া গলায় হাত রাখলো। হ্যাঁ, সত্যিই তো তরল। তার মানে সাদ কাঁদছিল, কান্না করতে করতে বলছিল কথাগুলো। কেন? সাদ কি বিয়ে করেনি এখনো? রোহান বিছানায় শুয়ে আছে। তার বুকের উপরই বেশ আরাম করে বসে পড়েছে তার একমাত্র মিষ্টি মতো মেয়েটা। অতঃপর দুই হাত বাড়িয়ে নিজের আব্বুর চুলগুলো মুঠো মুঠো করে ধরে যেন আলাদা আনন্দ মিলছে তার। রোহান নিজের একমাত্র কন্যার এহেন কাণ্ডে ব্যথায় কোকিয়ে উঠছে একটু সময় পরপরই। অথচ তার মেয়ের আলাদাই আনন্দ এতে। একটু সময় পরপরই মুঠো ভর্তি চুলগুলো দিচ্ছে টান। রোহান হতাশ হয়ে চোখ ছোট ছোট করেই তাকালো, বলল, মা আব্বুকে ব্যথা দিয়ে কি মজা পাচ্ছ? কথাটা বলা মাত্রই রাহা হেসে উঠল খিলখিল করে। বিছানায় রোহানের পাশাপাশি বসলো। মেয়েকে বাহবা দিয়ে মুহূর্তেই বলে উঠল, সাব্বাস, এই না হলে আমার মেয়ে। আরো বেশি বেশি করে চুল টানো আম্মু। আম্মু তোমার পাশে আছে। 6 মাসের এইটুকু মেয়েটা বেশ আগ্রহ নিয়ে ফ্যালফেল করে তাকালো মায়ের দিকে। মায়ের হাস্যোজ্জ্বল মুখ দেখে সেও হাত নাড়িয়ে মুহূর্তেই হেসে উঠল যেন। পর মুহূর্তে পরম আগ্রহে দুই হাত জোড়া এগিয়ে থাবা বসিয়ে আঁকড়ে ধরল মায়ের লম্বা চুলগুলোর একাংশ। দুই হাতে সেই লম্বা চুলগুলো টেনে নিয়েই যেন সে বড্ড খুশি। মুহূর্তেই প্রফুল্লময় হাসি উপহার দিয়ে বাবার বুকে হাত পা নাড়িয়ে হইচই করে উঠল সে। আর রাহা তখন বহু কষ্টে মেয়ের হাতের মুঠো দেখে নিজের চুল ছাড়াতে ব্যস্ত। রোহান হাসে রাহার অবস্থা দেখে। অতঃপর মেয়ের গালে হাত রেখে বড্ড মিষ্টি গলায় বলল, আম্মু, মা কষ্ট পায় না, ছেড়ে দাও, আমরা বাইরে থেকে ঘুরে আসবো। রোহানের এইটুকু মেয়ে কথাটা বুঝলো না হয়তো, তবে বাবার আদর পেয়ে মুহূর্তেই ছেড়ে দিল মায়ের চুল। রোহান হাসলো। রাহা বিড়বিড় করে বলল, বাপ বেটি দুজনেই মির্জাফর। রোহান হেসে উঠল উচ্চ আওয়াজে। তার মেয়েটা বাবার এমন হাসি খুব আগ্রহ নিয়েই তাকিয়ে দেখল। রোহান অবশ্য পরপরই মেয়েকে কোলে নিয়ে উঠে বসলো। রাহাকে ফিসফিস করে বলল, মির্জাফর হলেও আপনার প্রতি ভালোবাসার কোনো কমতি নেই মহারানী। সন্ধে হয়ে আসার সময়টাতে ছুটি পায়চারি করছিল রুমে। বিকেল থেকেই পেটে একটু চিনচিনে ব্যথা হচ্ছিল তার। এদিকে আবির তখনও বাসায় আসেনি। সে পরিচিত আত্মীয়ের বিয়েতে গিয়েছে। যদিও যেতে চায়নি, ছুটি নিজেই নিশ্চিন্ত করে পাঠিয়েছে। অথচ আজই এমন পেটের ব্যথা হবে কে জানে। ছুটি প্রথমে কাউকে বলবে কি বলবে না বুঝে উঠল না। কিন্তু ক্রমশ যখন ব্যথা বাড়তেই লাগলো, তখন আর সহ্য করতে পারল না মেয়েটা। দ্রুত জানালো বাসার লোকজনকে। বাসার সবাইও দ্রুত হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। আবিরকে জানানো হলো ফোনেই। গাড়িতে রাস্তা থাকায় অবস্থাতেই আবির বারবার কল দিল। ছুটি সবটা সময়ই ব্যথা সহ্য করে কানে ফোন নিয়ে রাখলো। আবির শুধু বলে গেল, ছুটি, তোর খুব কষ্ট হচ্ছে না প্রাণ? খুব বেশি যন্ত্রণা হচ্ছে না? এই ছুটি, কথা বল না, তুই স্ট্রং না? এই ছুটি। আবির খবরটা পাওয়া মাত্রই ফেরার জন্য রওনা হয়েছিল।
সে ড্রাইভ করছিল নাকি বউয়ের চিন্তায় পাগল হয়ে শুধু এসব বলে যাচ্ছিল কে জানে। ছুটি যদিও কয়েকবার আশ্বাস দিয়ে বলেছে, চিন্তা করবেন না, আমি সহ্য করে নিব। আপনি প্লিজ তাড়াতাড়ি করুন, অপেক্ষা করছি। আবি দ্রুতই ড্রাইভ করছে, যতটা তাড়াতাড়ি পারে যেন সে পৌঁছানোর চেষ্টা করলো। অতঃপর হসপিটালে পৌঁছানোর আর একটু আগেই সম্মুখীন হলো জ্যামের। আবি নিজের মুখেই গালি দিল ভাগ্যকে নিয়ে, বারবার ফোন দিয়ে খবর নিয়েছিল। অতঃপর একটু পর ফিরতে কল এলো। আবি দ্রুতই কল তুলল। ছুটি এবারে কেঁদে উঠল আচমকাই, ভেজা স্বরে শোধালো, আমি একটাবার আপনার দেখা পেতে চেয়েছিলাম, আপনি তো এলেন না। আমি আপনি না আসা পর্যন্ত ভেতরে যাব না। আবিরের কলিজাটা যেন কেমন করে উঠল। এই সময়টা ছুটির তাকে প্রয়োজন, খুব করে প্রয়োজন, অথচ সে নেই। আবিরের যে কি দম বন্ধ লাগে সে বুঝতে পারে না যেন। আবিরের ঠান্ডা স্বরে বোঝানোর চেষ্টা করে বলল, বোকা পাখি, আরেকটু, এই তো চলে এসছে আমি, আরেকটু অপেক্ষা কর প্রাণ। ছুটি ব্যথা সহ্য করতে পারে না, আহাজারি করে ওঠে। আবির সে আহাজারি শুনে চোখ বুঝল, বুকে তীব্র যন্ত্রণাময় একটা অনুভূতি নিয়ে বলল, তোর খুব কষ্ট হচ্ছে তাই না? আমি আমি যদি তোর কষ্টটা ভাগ নিতে পারতাম। আমার পাগল পাগল লাগছে ছুটি, আমি আর কখনো বাবা হতে চাই না, কখনো না। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি বোধহয় তোকে এভাবে দেখলে সত্যি সহ্য করতে পারতাম না। কথাগুলো বলতে বলতে আবির ফোনের ওপাশ থেকে অন্য কারোর কণ্ঠ শুনল, মিস্টার আবির, উনাকে বোঝান, উনি এক্ষুনি ওটি রুমে না গেলে ক্ষতি হবে উনার এবং উনার বাচ্চার দুজনেরই। আপনি কখন আসবেন তা তো শিওর নই আমরা, প্লিজ উনাকে বোঝান। আবির রিস্ক নিতে পারল না। ফোনটা ছুটিকে দিতে বলে বুঝিয়ে গেল কতটা সময়, বলে গেল অনবরত সে দ্রুত ফিরছে। ছুটি যাতে ভেতরে নিয়ে যেতে নিষেধ না করে, সে দ্রুতই ফিরছে। ছুটি শেষমেশ মেনে নিল। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে শেষবার শুধু আবিরকে বলল, শুনুন আমার শেষ কথাটা, যদি আমার কিছু হয় আমার মেয়েকে আপনি কখনো অনাদর করবেন না, কখনোই না। দ্বিতীয় বিয়ে করার হলে আমার মেয়েটাকে আমার আম্মুর কাছে দিয়ে যাবেন, আমার মেয়েকে কখনো কষ্ট দেবেন না। আবির থম মেরে থাকলো। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো হৃদয় থেকে, বলল, তোর কিছু হবে না ছুটি, তোকে অবশ্যই আমার মেয়ে সহ ফিরতে হবে। আমার মেয়ে সহ ফিরে না এলে আমিও মেয়েকে আদর করবো না, তুই সহ একসাথে আদর করবো। মাইন্ডেড, ফিরতে হবে তোকে। শেষ বাক্যটা আবির কিছুটা শক্ত স্বরেই বলল। আবির অতিরিক্ত চিন্তায় অস্থির হয়ে কপালে আঙ্গুল চালিয়ে শিথিল করার চেষ্টা করল। বারবার সৃষ্টিকর্তাকে বলে গেল তার স্ত্রী এবং সন্তানকে যাতে সুস্থ রাখে। অতঃপর আবির যখন হসপিটালে এলো তখন ছুটিকে ভেতরে নেওয়া হয়েছে। ছুটি নাকি অনেকবার তার সাথে দেখা করার জন্য পাগলামি করেছে। তাকে কল করার আগেও অনেকবার জানতে চেয়েছে আবির কখন আসবে। আবিরের পাগল পাগল লাগলো যেন নিজেকে। কেন তাকে ওই পরিচিতের ইনভিটেশন রক্ষার্থে সে বিয়েটাই যেতে হলো? কেন? আবির ছটফট করে। অস্থিরতায় অস্থির হয়ে বারবার মাকে জিজ্ঞেস করতে লাগলো আর কতক্ষণ লাগবে, তার ছুটিটা ফিরবে তো, তার আম্মুটা ঠিকমতো জন্মাবে তো। আবির চিন্তায় অস্থির হয়ে বারবার যখন পায়চারি করছিল ঠিক তখনই অপর পাশ থেকে ভেসে আসলো তীব্র আহাজারি আর ক্রন্দনের আওয়াজ। আবির ফিরে চাইল। একটা মেয়েলি শরীর পড়ে আছে, চোখ বুঝে নিথর দেহ, আর তাকে আঁকড়েই কেঁদে যাচ্ছে এক যুবক। বারবার বলছিল কি করে তাকে ছেড়ে চলে যেতে পারল। আবির বুঝল যুবকটি মেয়েটির স্বামী, এবং মেয়েটি যে মারা গেছে তাও বুঝতে পারল। আবির সেই দৃশ্যটা দেখার পর আচমকাই টের পেল তার বুকের ভেতর তীব্র মোচড়। একটাবার ওই যুবকের জায়গায় সে নিজেকে বসিয়ে অস্থিরতায় অস্থির হয়ে উঠল। না, সে বাঁচতে পারবে না। ছুটিকে ছাড়া তার বেঁচে থাকা সম্ভবই নয়। কি করে বাঁচবে সে? আবিরের শ্বাস প্রশ্বাস ঘন হয়ে এলো। হৃদয়ের ভেতর কি তীব্র ব্যথা, যন্ত্রণা, চাপা অস্থিরতা। এইটুকু সময়, মাত্র কয়েক মিনিট। এই কয়েক মিনিটকেও তার কাছে এই মুহূর্তে বিশাল সময় লাগছে, যেন সময় ফুরিয়ে আসছেই না। আবির বারবার প্রার্থনা করলো কেবল তার জীবনের বিনিময়ে হলেও তার স্ত্রী এবং কন্যার জীবনটা যাতে সুরক্ষিত রাখে তার জন্য। অতঃপর একটা সময় পর আবিরের কানে আরো একটা ক্রন্দনরত স্বর ভেসে এলো। তবে এটা নবজাতকের কান্নার আওয়াজ, চিকন সরু কণ্ঠের কান্না। আবির বুঝে উঠল না তার হৃদয়ে কি বয়ে গেল। তবে তখনও তার অস্থির হৃদয় শান্ত হলো না। জ্বলন্ত শিখার ন্যায় তখনও বুকের ভেতর কি যেন দাউ দাউ করে জ্বলতে লাগলো। আবির দ্রুতই তার আম্মুকে জিজ্ঞেস করলো, আম্মু, কান্নাটা আমার মেয়ের না? ছুটি আরও ঠিক আছে না আম্মু? ডক্টর আসছে না কেন?
আমি আমাকে ছুটির কাছে যাবো আম্মু। একবার আমার ছুটিটা কতটা যন্ত্রণা ছিল আম্মু, কতটা কষ্ট হচ্ছিল আমার ছুটিটার আম্মু। এইটুকু বলতে বলতে একজন নার্স এলেন। কোলে সদ্য জন্মানো বাচ্চাটিকে নিয়ে আবিরের দিকে এগিয়ে ধরে বললেন, আপনার মেয়ে মাশাল্লাহ কি মিষ্টি। আবিরের দিকে এগিয়ে ধরলেও আবির কোলে তুলল না তার মেয়েকে, বরং তীব্র আগ্রহ আর ব্যাকুলতা নিয়ে প্রশ্ন ছুড়ল, ছুটি ছুটি কেমন আছে? আমি ওর কাছে যাবো নার্স, আমার ছুটিকে আমায় দেখতে হবে। আবির সেই সময়ে হুলস্থুল বাঁধিয়ে ছুটির কাছে গেল। অতঃপর ছুটিকে ফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে কেমন করে তাকায় যেন সে। বুকের ভেতর কি যেন বিশাল কিছু ছুটির মুখটা দেখা মাত্রই সরে গেল। আবির দ্রুত নিজের প্রিয় নারীটির মুখ আগলে ধরে। চোখ মুখ ভিজে আছে মেয়েটার, ঘাম কিংবা কান্নায় ভেজা দেখাচ্ছে মুখ, গলা, নাকের অগ্রভাগ। বড্ড ক্লান্তি যেন ভেসে উঠছে মুখটায়, তবুও কোথাও একটা প্রাপ্তির সুখ। আবির অপেক্ষা করে না, উপস্থিত ডক্টর আর নার্সের সামনেই মাথা নিচু করে দ্রুত চুমো আঁকল ছুটির গালে, কপালে, নাকে। বড্ড অস্থিরতা নিয়ে নিজের প্রিয় নারীর মুখ আগলে ধরে শুধালো, তুই ঠিক আছিস না ছুটি? তোকে কতটা কষ্ট পেতে হয়েছে, আমি আর কখনোই ভেবে নিব না ছুটি। উপস্থিত এতগুলো মানুষের সামনে আবির যে এমন একটা কাণ্ড করে বসবে ছুটি টেরই পায়নি। আড়ষ্ট হয়ে সে দু একবার ডক্টর আর নার্সদের দিকে তাকালো। সবাই কেমন করে তাকিয়ে যেন হাসছে। ছুটি দৃষ্টি সরালো দ্রুতই, আবিরের দিকে চেয়ে বলল, কোলে নিয়েছেন ওকে? সুস্থ তো পুরোপুরি? আবির এবার থতমত খেয়ে গেল। মেয়েকে তো কোলেই তোলেনি সে, ভালো করে দেখেওনি মেয়েটাকে, কি বলবে? ছুটি নিশ্চয় কষ্ট পাবে কোলে নেয়নি শুনলে। আবির যখন এসব ভাবতে লাগলো ঠিক তখনই উপস্থিত ডক্টরটি কিছুটা হাসলেন। এগিয়ে এসে আবিরকে বললেন, আপনার স্ত্রী ঠিক আছে মিস্টার আবির, আপনি এবার দয়া করে বাইরে গিয়ে মেয়েকে কোলে নিন। আমাদেরকে আমাদের কাজটা করতে দিন, ওনাকে কিছুক্ষণ পরেই কেবিনে দেওয়া হবে। আবির বুঝে গেল ছুটির দিকে তাকিয়ে আবারও তার কেমন প্রশান্তি কাজ করলো। ডক্টরকে শুধালো, সরি ম্যাম, যাচ্ছি আমি। আমার ওয়াইফ সুস্থ আছে না? হ্যাঁ, একদম সুস্থ, যান এবার। আবির তবুও যাচ্ছে বলে যায় না। আরও একবার ঝুঁকে গিয়ে ছুটির কপালে ভালোবাসার পরশ দিল। ফিসফিস স্বরে বলল, বোকা পাখি, ভালোবাসি। এইটুকু বলে পর মুহূর্তে সে পা বাড়ালো যাওয়ার পথে। ছুটি নিজের এত কষ্টের মাঝেও এবার হাসলো কিছুটা। ডক্টর তখন ছুটির হাসিটা খেয়াল করে দ্বিগুণ হেসে বললেন, আপনারা দুজনেই পাগল। একজন হাজব্যান্ড আসা ছাড়া ওটি রুমে আসতে চাইলেন না, আরেকজন বইয়ের চিন্তায় অস্থির হয়ে নিয়ম ভেঙে ওটি রুমে চলে এলেন। ছুটি শুনতে পেয়েছে আবিরকে যখন বাচ্চা কোলে নেওয়ার জন্য বলা হলো, আবির নাকি সে প্রস্তাব প্রত্যাখ্যান করে কোলে তুলেনি, বরং বউয়ের খবর জিজ্ঞেস করেছে। এটুকু খবর পেয়ে অন্য বউরা কেমন খুশি হয় তা ছুটির জানা নেই। তবে ছুটি মা হিসেবে খুশি হতে পারল না। তার এটুকু বাচ্চাটা সবেমাত্র দুনিয়ায় এলো, কি ভীষণ মিষ্টি। ওকে কোলে তুলল না কেন ওর বাবা? এইটুকু দুঃখে ছুটি তখন থেকে দুঃখ করছে, যদিও এর পরের সময়টা তার ছোট বাচ্চাটা তার বাবার কোলেই ছিল। এমনকি এখনো ছুটি ফোঁস করছে। আবিরের মাকে দেখতে পেয়ে মুহূর্তেই শুধালো, মেয়ে জন্মালে নাকি খুশিতে পাগল হয়ে যাবেন উনি, অথচ মেয়েকে কোলে পর্যন্ত নেননি প্রথমে আপনি। নিষ্ঠুর। আমার মেয়ে আমার কোলে দেয়া হোক, ভুলে ওনার কোলে দেবে না আর মামুনি। আবিরের মা হাসলো। ছুটির মাথায় হাত বুলিয়ে বলল, এমন করছিস কেন? আমার ছেলেটা তোর চিন্তায় অস্থির ছিল। তো তাই বলে আমার মেয়েটা ফেলনা নাকি? জন্মের পর মায়ের কোলে না থাকুক, বাবার কোলে থাকার তো অধিকার ওর ছিল। অথচ উনি কতটা খারাপ। আমি বলেছিলাম ওনাকে যাতে আমার মেয়েকে কষ্ট না দেয়। আবির ছোট ছোট চোখে চেয়েছিল। এতক্ষণ মেয়েকে সযত্নে কোলে নিয়ে মেয়ের মুখের দিকে চেয়েছিল সে। হুবহু ছুটির মুখের আদল, চোখ মুখ এমনকি ঠোঁটটাও কি মিষ্টি। আবির ছুটির কথা শুনে শুধু হাসলো। মেয়েকে প্রথম দফায় কোলে না নেওয়ার অপরাধে তখনই ছুটির থেকে ফিরে মেয়েকে কোলে নিয়ে সরি বলেছে সে। তবুও মেয়ের মা যে কিভাবে খবর পেল? আবির শান্ত চাহনিতে চেয়ে শুধু তার মাকে বলল, আম্মু ওকে বলো এটা আমারও মেয়ে। ও কেবল ওর মেয়ে কেন করছে? আবিরের মা হাসলো কেবল, যেতে যেতে বলে গেল, তোরা পারিসও বটে, মেয়ের বাপ মা হয়েছিস, এবার তো বুঝতে শেখ। আপনি কি করে পারলেন ওকে উপেক্ষা করতে? দুষ্ট তোর। ফোন কলে শেষবার আমায় কি বললি? কিছু হয়ে গেলে মানে? ওটুকু কথাই কি যথেষ্ট নয় আমার তখনকার বাবার সুখ উপলব্ধি না করার জন্য? তুই ঠিক আছিস কিনা ওইটুকু না জেনে আমি ওকে কোলে নিয়ে সুখ উপলব্ধি করতে পারতাম না তো?
আর ওরও তো মন খারাপ হতো বাবার কোলে এসে বাবার মন ভালো না দেখলে, তাই না? উচিত করেননি। ঠিক আছে, অনুচিত কার্য করার জন্য ক্ষমা চাইছি, আপনার এবং আমার ছোট্ট মায়ের জন্য, দুজনের কাছে। দিলাম না ক্ষমা। আমার মেয়ে দিলেই হবে, তোরটা আমি আদায় করে নিব না হয়। ছুটি কেমন করে যেন চাইলো এবারে। ওভাবে তাকাচ্ছিস কেন? ছুটি হুট করেই যেন কান্না পেল। কেন সে নিজেও জানে না, মন খারাপ হয়। নিজের মেয়ের দিকে আরেকবার তাকিয়ে এসে উত্তর করল, জানি না। মন খারাপ? ছুটির উত্তর আসে না। আবির ফের বলল, আমি কিন্তু সত্যি অজ্ঞান হয়ে যাওয়ার মতো খুশি হয়েছি, কিন্তু অজ্ঞান হচ্ছে না। বুকে হাত রাখ, দেখ কেমন টিপটিপ করছে এখনো। কথাটা বলেই ছুটির একটা হাত টেনে রাখলো বুকের বাঁ পাশে। ছুটি তাকালো কেমন করে যেন। আবির হাসে, মেয়েকে একটা চুমু দিয়ে পর মুহূর্তে মেয়ের মাকেও চুমু দিল। বলল, আমার না এখন সত্যিই খুশিতে অজ্ঞান হওয়ার মতোই ফিল হচ্ছে। আমার লক্ষ্মী মেয়েটা একদম তোর মতো হোক, বোকা পাখি, আমার আরেকটা ছোট্ট ছুটি। সিয়ার সেদিনটা ব্যস্ততাতেই কাটলো। ওই টিচারটার হাজব্যান্ডকে জানানো, এরপর ওখানে থাকা অনেকটা সময়ই। টিচারটার 7 বছরের মেয়েটাকে ভুলিয়ে রাখা সহ বহু ব্যস্ততা। অতঃপর যখন প্রায় সন্ধ্যার পর পর সময়টাতে সে বাড়ি ফেরার জন্য রিক্সার জন্য অপেক্ষা করলো, ঠিক তক্ষণই আবারও দেখা মিলল সাদের সাথে। সাদ বোধহয় এখানেই ছিল, অপেক্ষা করছিল। সিয়া দীর্ঘশ্বাস ফেলে। বারবার দেখা হচ্ছে যেন এই লোকের সাথে। সাদ এগিয়ে এসেই শুধালো, সিয়া, কোনো একদিন তোমায় কথা দিয়েছিলাম রাতের শহর দেখাবো। দুর্ভাগ্যবশত সেই কথাটা রাখার আগেই পালিয়ে গিয়েছিলাম এক প্রকার। আজ কি এই সন্ধ্যার আকাশটা ভাগ করবে আমার পাশে হেঁটে? সিয়া প্রথমে কি বলবে বুঝে উঠল না। অতগুলো বছর পর এই কথাটা মনে রেখেছে। আশ্চর্য, কেন? সিয়া ভেবে উত্তর করল, করাই যায় যদি না আপনার স্ত্রী রাগ করে, তবে রাগ করার সম্ভাবনাই বেশি। যেচে কারো সংসার ভাঙতে চায় না। সংসার নেই যেখানে, ভাঙবে কি করে? মানে? কিছুই নয়, আমি জানি তুমি ক্লান্ত, তবু আজ হেঁটে বাসায় ফিরবে প্লিজ। 10 মিনিটেরই তো ব্যাপার, পারবো, চলুন। সাদ হাসে। পথ চলতে চলতে ভাবলো কিভাবে কি বলা যায়, অথচ সাদ কিছুতেই কিছু গুছিয়ে উঠতে পারছে না। তারপর হঠাৎই শুধালো, সিয়া, আমার প্রতি আজও অনুভূতি কিছু রেখেছো কি? আজও কি আমায় ভালোবাসো? সিয়া শব্দটা পুরোপুরি বলতে দিল না, মুহূর্তেই বলল, পাগল নাকি? অন্যের বরকে ভালোবাসবো এখনো? ছি, দেখুন, আর যাই করি না কেন, অন্যের বর, অন্যের বয়ফ্রেন্ড, এসব নিয়ে টানা হেঁচড়া করার মতো মন মানসিকতা আমার নেই সাদ ভাই। আমার ব্যক্তিত্বটা এতটা লেম না। ভালোবাসার শত বেহায়াপনা একসময় করলেও এতটা বেহায়া আমি নই যে অন্যের বরের প্রতিও দুর্বলতা রাখবো। আমি বোধহয় তোমার প্রতি দুর্বলতা রেখেছি, এর জন্যই কি করণীয়? ছি, বিবাহিত আপনি সাদ ভাই, নিজ স্ত্রী ব্যতীত অন্য একটা মেয়েকে এমন কথা বলা শোভনীয় নয়। আমার সেই স্ত্রী তুমি হবে সিয়া? হুম। বারবার বিবাহিত বলছো, অথচ আমি আজ পর্যন্ত সচক্ষে নিজের বউয়ের দেখা পাইনি। তুমি যদি সেই বউ হয়ে আমার লাইফে আসো তাহলে না হয় স্বীকার করে নিলাম এবার যে আমি বিবাহিত। মানে আপনি বিবাহিত নন? এখনো তো নই। কেন? যে কারণে তুমিও অবিবাহিত। আপনার সাথে যে একজনকে দেখেছিলাম আমি। বোন হয়। ও। এরপর কথা হলো না। নীরবেই হাঁটলো দুজনে। অতঃপর যখন সিয়া বাসা অবধি পৌঁছালো, সাদ বলল, মতামত জানিও। কিসের? অবিবাহিত থেকে বিবাহিত হওয়ার পথে সঙ্গী হওয়ার প্রস্তাবে। সিয়ার কপাল কুঁচকানো। লোকটা কি আজ এত বছর পর পাগল হয়েছে নাকি আন্দাজে বকছে? বলল, আমি জানি না আপনি মজা করছেন কিনা। তোমার সাথে কখনো তেমন মজা আমার হয়নি সিয়া। হুম। তবে ভবিষ্যতে এলে হতেও পারে। আমাকে যেতে হবে সাদ ভাই। ওকে, অপেক্ষায় থাকলাম মিস সিয়া। সাদ সেই অনেক বছর আগেকার সময়ের মতোই প্রথম প্রেমে পড়া মুহূর্তের সেই রমণীকে দেখার জন্য যেভাবে বিল্ডিংটার কাছে এসে দাঁড়িয়ে অপেক্ষায় থাকতো প্রিয় নারীকে দেখার জন্য, আজ এত বছর পর দ্বিতীয় প্রেমে পড়া নারীটির প্রতিও একই অনুভূতির টানে একই বিল্ডিংটার সামনে এসে গাড়ি থামায় সে। গ্লাস নামিয়ে
প্রবল আগ্রহ নিয়ে চেয়ে থাকছে সে নারীটির রুমের জানালায়। সিয়া প্রথম কয়েকদিন খেয়াল না করলেও আজকাল বিষয়টা সে খুব করে খেয়াল করছে। সে সেদিন বাসায় এসেই সাদের পক্ষ থেকে বিয়ের প্রস্তাবটা সম্পর্কে শুনেছে সাদ নাকি এখন কোনো কোম্পানির খুব উচ্চ পদে আছে, স্যালারি ভালো, কোম্পানি তাকে গাড়ি দিয়েছে। সে আগে সে নিজেকে অযোগ্য ভেবেই নাকি পালিয়ে গিয়েছিল। সবই সুহা বলেছে, বহুবার তাকে অনুরোধও করেছে যাতে রাজি হয়ে যায়, অথচ সিয়া সময় চেয়েছে। কি করবে বুঝে না ওঠে সে হ্যাঁ না কিছুই জানালো না আজ পর্যন্ত। অথচ সাদ নিয়ম করে তাকে প্রতিদিন কল করে আগ্রহ নিয়ে জানতে চাইছে তার মতামতটা কি। সন্ধ্যায় কিংবা রাতে সে এভাবে দাঁড়িয়ে থাকছে, এমনকি তার কলেজ ছুটির পর অবধি পুরুষটি গেটের ওখানে দাঁড়িয়ে থাকে। অথচ যেচে সিয়ার সাথে সরাসরি কোনো কথা বলছে না, সে শুধু দেখছে। আর কলে কয়েক সেকেন্ডে শুধু এইটুকু জিজ্ঞেস করে যে সে রাজি কিনা। সিয়া আজও অপেক্ষা করছিল সাদ বিল্ডিংয়ের নিচে আসবে। অপেক্ষা করতে করতে অবশেষে রাত 8টায় সাথের দেখা মিলল। গাড়িটা এসে থামলো, কাজ নামলো। অতপর সে মুখটা এদিক করে তাকালো। সিয়া পর্দার আড়াল থেকে দেখল। অতপর হুট করেই কল দিল সাদকে। কল রিসিভ হওয়া মাত্র শুধালো, প্রতিদিন আপনার গাড়িটা এখানে থামিয়ে কি বোঝান সাদ ভাই? কোম্পানি আপনাকে খুব ভালো মানের একটা গাড়ি দিয়েছে তা? সাদ হুট করেই এমন একটা কথা শুনে মুখ গম্ভীর করলো। কেমন করে যেন উপরে তাকিয়ে বলল, তুমি নিজে থেকে কল দিয়েছো সিয়া, আর রাজি তুমি? আমাকে কি লোভী মনে হয় সাদ? লোভী মেয়েদের মতো আমি? সাদ ভ্রু কুঁচকে নেয়। হঠাৎ এই প্রশ্ন, সাদ কি কখনো বলেছে মেয়েটা লোভী? সাদ মুহূর্তে এই প্রশ্ন ছুড়ল। এই প্রশ্ন কেন? আগে উত্তর দিন। আগে বলো, এই প্রশ্ন কেন উঠলো? আমি যদি আপনাকে বিয়ে করতে রাজিও হই এখন, তবুও আমি আপনাকে কখনো বিয়ে করব না স্যার। কেন? মানুষ ভাববে আমি লোভী। আপনি আমার জন্য এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন যেখানে প্রতিদিন নিয়ম করে জিজ্ঞেস করছেন আমি রাজি কিনা, অথচ রাজি হওয়ার পথ আপনি বন্ধ করে দিয়েছেন। সাদ আশ্চর্য হলো, কি করেছে সে? সিয়ার সাথে কিছু করেছে বলে তো মনে পড়ছে না তার। অথচ সিয়া এটা কেন বলল? সে মুহূর্তেই বলল, কি করেছি আমি? সিয়া উত্তর করে না। সাদ পুনরায় ফের ডাকে, সিয়া। সিয়া ছোট শ্বাস ফেলে, উত্তরে বলে, বিশ্বাস করুন সাদ, আমি লোভী না। আমি আপনাকে কখনোই অযোগ্য ভাবিনি সাদ। আমি আপনাকে খুব সাধারণ একজন মানুষ হিসেবে অনেকগুলো বছর আগে ভালোবেসেছিলাম। সাদ যেন কিছুতেই মেলাতে পারল না। লোভী সম্বোধন কেন এলো তাও বুঝতে পারল না যেন। ভালোবাসার সাথে লোভী সম্বোধন কেন আসবে? এখন কি ভালোবাসে না আর? তাই বলল, আর এখন? এখন ভালোবাসা প্রকাশের সক্ষমতা হারিয়েছি। ভালোবাসা তো হারাওনি। ভালোবাসা এতটা তুচ্ছ নয় যে কথায় কথায় হারিয়ে যায় সাদ। সাদ বুঝে গেল উত্তরটা। মুহূর্তেই কি এক ভালো লাগা হৃদয়ে বয়ে গেল যেন। হেসে বলল, তাহলে বিয়ে করতে রাজি নও কেন? তুমি কি কোনোভাবে মাস কয়েক প্রেম করতে চাইছো সিয়া, তারপরে বিয়ে? আমি কি কচি খুকি এখন যে প্রেম করতে চাইবো? আমি অবশ্য কচি খোকা নয়, দ্রুত বিয়ে শাদী করতে হবে। বয়স হচ্ছে তো, বলো। সেটাই তো, বয়স হচ্ছে তো, বিয়ে করছে না কেন সাদ? এতদিনে বিয়ে করলে তো 2-3টে বাচ্চার বাপ হয়ে যেতেন। এই 2-3টে বাচ্চার মা কি তুমি হতে? চাইলে তো হতাম সাদ, আপনি তো সে পথ রাখলেন না, লেজ গুটিয়ে পালিয়ে গেলেন। এখন হয়ে যাও, বিয়ে করলেই বেবি প্ল্যানিং শুরু করে দিব, প্রমিস। কথাটা সাদ হেসে হেসেই বলল, অথচ তার বিনিময়ে কি ভীষণ গম্ভীর এক উত্তর দিল সিয়া। এখন আমি আপনাকে মরে গেলেও বিয়ে করব না সাদ। ওই যে বললাম আমি লোভী না। সময়টা যদি 7 বছর আগে হতো আমি অবশ্যই নেচে নেচে বিয়ে করতাম আপনাকে। সাদের হাসি হাসি মুখটা হঠাৎই কেমন যেন শান্ত হয়ে এলো। নির্লিপ্ত স্বরে শুধালো, 7 বছর আগে ভালোবাসা এখন আর নেই তা বললে তো হয় সিয়া। সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলার প্রয়োজন কি? অ্যাকচুয়ালি 7 বছর আগে তোমার ওই ভালোবাসাটার আবেগ ছিল, রাইট? না ছিল। আমার ভালোবাসায় আঙ্গুল তোলার সাহস করবেন না সাদ। আমার লাইফের প্রথম এবং শেষ ভালোবাসা তা। তবুও এত কেন বাধা? বুঝবেন না। সাদ চুপ থাকলো, কপালে আঙ্গুল চালিয়ে শিথিল করার চেষ্টা চালালো। অতঃপর বলল,
বুঝতে চাইছিও না। জীবনে অনেকগুলো দিন একা হেঁটেছি সিয়া, একা চলেছি। এত নিঃসঙ্গতা নিয়ে কি করে বাঁচি বলো? প্রথমে যাকে ভালোবাসি ভাবলাম তাকে হারিয়েছিলাম। দ্বিতীয়বারও কঠিন রকমের প্রেমে পড়েছি বলে সরে পড়লাম। অথচ আমি শুধু ভালোবাসাই নয়, সাথে সাথে মারাত্মক মায়ায় পড়ে গেলাম সেই দ্বিতীয় নারীটির। কেবলই মনে হলো আমাকে পৃথিবীর এমনভাবে কেউ চায়নি, এমনভাবে কেউ ভালোবাসেনি। ইস, সেই মেয়েটা যদি আমার হতো। চোখ বুজলেই ফুটে সেই মেয়েটির সেই টলমল চাহনি, হসপিটালে শুয়ে থাকা সেই অসহায় ভঙ্গি। আমি এই কয়েকটা বছর শুধু এই আফসোস নিয়ে বাঁচলাম। ইস, এই মেয়েটাকে যদি আমি পেতাম, আমার লাইফটা যদি এই মেয়েটা সত্যি সত্যি জুড়ে যেত, আমার ভাগ্যটা কতই না ভালো হতো, আমি কতই না ভালোবাসা পেতাম। অথচ আশা হারানোর আমি যখন সুযোগ পেলাম এতগুলো বছর পর, তখন তুমি বলছো তুমি বিয়ে করবে না কখনো আমায়। আমি আপনাকে সত্যিই ভালোবেসেছি স্যার, এখনো ভালোবাসি। কিন্তু আপনাকে এখন বিয়ে করলে মানুষ কি বুঝবে জানেন? আপনার অবস্থান এখন আমি ভালো বলে আমি বিয়ে করেছি, এটা আমি কখনোই মানতে পারবো না স্যার। লোভী নই আমি। কেউ বলেছে এমন? বলার সুযোগ দিব কেন আমি? বলবে না কেউ, তুমি শুধু আমার হও, বাকি সব গুরুত্ব দিয়ে হবে না। সিয়া চুপ, উত্তর করে না। সাদ যেন এবারে ধৈর্য হারা হয়েই শুধালো। সিয়া, আর কতদিন বললে আমার হবে? রাগ হচ্ছে, জেদ হচ্ছে এখন আমার মনে হচ্ছে এই দেখাটা না হলেও হতো। আমি শিওর এই কয়েক বছরে আমি মরে গেলেও তুমি লোকে কি ভাববে ভেবে দেখতে, যাতে না আমায় একটি ভারো। তুমি অ্যাকচুয়ালি ইগো দেখাচ্ছ, তাই না সিয়া? আমি তখন তোমাকে অ্যাভয়েড করতাম বলে তুমি এখন আমাকে অ্যাভয়েড করছো, রাইট? সুন্দর। এই এই ইগোটা নিজের মধ্যে পুষে রাখো। প্রার্থনা করতে পারো যাতে আমার এই দুর্ভাগ্য জীবন যাতে সমাপ্তি হয়। সাদ, তোমার উত্তর না, তাই তো? আমি উত্তর না নিয়েই নিলাম। একটা জীবন নিঃসঙ্গ কাটানোর কোনো ব্যাপারই না সিয়া। জাস্ট একটু লোভ হয়েছিল বলেই তোমার প্রতি এই প্রস্তাব রেখেছিলাম, দুঃখিত। এটুকু বলেই সাদ মুখের উপর কলটা রেখে দিল। সিয়া হতবাক হয়ে তাকালো। মুহূর্তেই টের পেল রাস্তায় দাঁড়ানো গাড়িটা শো শো করে চোখের নিমিষেই চলে গেল। সিয়া অস্থিরতা নিয়ে ফের কল লাগালো। ফের পুরুষটি কল তুলতেই বলল, কল রেখেছেন কেন? কল করেছি আমি না? রাখার অধিকারও আমার ছিল। সাদ খারাপ মেজাজ নিয়ে গাড়ি ড্রাইভ করছিল, বলল, বলা শেষ? মেজাজ খারাপ সিয়া, কল রাখো। ওয়েট, কল রাখবেন না। গাড়ি ড্রাইভ করছিস সিয়া, অ্যাক্সিডেন্টের প্রস্তুতি নিচ্ছে এখন। পরে যাতে কেউ না বলে যে তোমার সাথে কথা বলতে বলতে অসাবধানতাবশত ড্রাইভ করার ফলে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই কল রাখতে যাচ্ছি। তুমি তো আবার লোকের কথা নিয়ে পারবে না, তাই না? আপনাকে বড্ড ইম্যাচিউর মনে হচ্ছে আজ। মনে হয়। মাথা শান্ত করুন। আমার মাথায় শান্তি থাকে সিয়া। সিয়া ছোট শ্বাস ফেলে। কোথাও গিয়ে বুঝতে পারে সে বোধহয় সাদের মেয়েলিগো হাট করেছে। বড্ড কাঁচোমাচো স্বরে এবার জানালই, বিয়ে করে ফেলেন। কার বিয়ে? আপনার সাথে আমার। আচমকাই যেন সাদ ভুল শুনতে পেল মনে হলো, ফের শোধালো, কি বললে? আপনার আর আমার বিয়েটা কবে ফেলছেন স্যার? সাদ কিয়ৎক্ষণ চুপ থাকে, পর মুহূর্তেই বলল, যদি বলো আজই। কি বলছেন? এই শুক্রবার। উত্তর দিয়েই সিয়া কল রাখলো। অতঃপর মোবাইলটা অফ করে দিয়ে চোখ বুঝে নিল। এতগুলো দিন তার তেমন কোনো প্রতিক্রিয়া না হলেও আজ এই মুহূর্তে এই সিদ্ধান্তটা জানানোর পর তার বুক টিপটিপ করছে, হৃদয় স্পন্দন কেমন বেড়ে চলেছে। এই পুরুষটিকে সে বিয়ে করবে, দুদিন পর সে এই পুরুষটির সাথে সংসার করবে। হায়, কি সিদ্ধান্ত জানিয়ে ফেলল সে! শুক্রবার, বহু আকাঙ্ক্ষিত সেই শুক্রবার দ্বার প্রান্তে এসে পৌঁছাতেই সিয়ার অস্থিরতা ক্রমশ বাড়ে। কিশোরী বয়সটা এখন আর না থাকলেও সে ঠিক কিশোরী বয়সের মতোই এক সমুদ্র অনুভূতিতে ডুবে মরছে যেন। লজ্জায় কুকড়ে উঠছে সিয়া, ছোট্ট শ্বাস ফেলে কেবল। আজ রাত পোহালেই শুক্রবার তার বিয়ে।
এইটুকু ছোট্ট অনুভূতি তাকে ঘুমোতে দিচ্ছে না, ছটফট করিয়ে মারছে। সিয়া বিছানায় এপাশ ওপাশ করলো প্রায় রাত 4টা অবধি। অবশেষে যখন ঘুম ঘুম চোখ, ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। সিয়া ভ্রু কুচকে দেখতেই সাদের নামটা দেখে আবারও সে অস্থিরতায় অস্থির হয়ে গেল। মনে পড়ল সকাল হলেই তার বিয়ের আয়োজন। সিয়া কল তুলল, আস্তে করে বলল, এখনো ঘুমোননি? এত রাতে কল? তুমিও তো দেখছি ঘুমাওনি। হ্যাঁ। কেন? বিয়ের আনন্দে? এত রাতে কল দিয়েছেন? তুমিও তো দাওনি সিয়া, তাই আমাকেই দিতে হলো। কিছু বলবেন? তোমার জানালা খুলে একবার দাঁড়াবে? বিয়ের আগে শেষ একবার দেখে যাই সিয়া নামক মেয়েটাকে। সিয়ার বুক কেমন করে উঠে মুহূর্তেই। অদ্ভুত এক ভালো লাগা ছুঁয়ে যায় সারা শরীরময়। মৃদু হাসল সে, অতঃপর এগিয়ে গিয়ে জানালা খুলল, ঘরের আলো জ্বালালো। সাদ বলল, সিয়া। হুঁ। সাদ উত্তর পেয়ে কিছুটা সময় চুপ থাকে, তাকিয়ে থাকে জানালার দ্বার প্রান্তে দাঁড়ানো মেয়েটার দিকে। পরনে একটা সাধারণ শাড়ি, অথচ এতটা চমৎকার লাগছে মেয়েটাকে সাদের কাছে। কেন লাগছে তাও জানে না। সাদ শান্ত স্বরে জানালো, আমার বোধহয় তোমাকে আরো আগে বিয়েটা করা উচিত ছিল। আমার বিবাহিত লাইফের সময়কাল তো কম পড়লো জীবনে। সিয়া হেসে ফেলল কথাটা শুনে, পর মুহূর্তেই শান্ত স্বরে শুধালো, এখন আর কি করার? আফসোস হচ্ছে। তাহলে বাসায় গিয়ে ঘুমিয়ে যান এবার। কাল তো আবার সকালে ডাকাডাকি পড়বে। আপনার ঘুম থেকে উঠতে লেট হলে আবার যদি বিয়েতে লেট হয়, বিবাহিত জীবন তো কম পড়বে। শুভরাত্রি। এইটুকু সিয়া হেসে হেসেই বলল। সাদ তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে, শুধালো, জেগে থাকবো আজ। কেন? নিচে এসো বলছি। এখন? হ্যাঁ। কি সব বলছেন? কয়েক বছর আগে কিন্তু আমায় দেখে রাতের বেলায় শাড়ি পরে বেরিয়েছিলেন, বায়না করছিলেন রাত্রে শহর দেখবেন। সিয়ার মনে পড়ে সবটা, ঠপাস করে থাপ্পড়টাও মনে পড়ে। বলে, তো আজ না হয় আবদারটা পূরণ করে দিই, সঙ্গ দিবেন আমায়? সিয়া হাসলো এবারে, কিয়ৎক্ষণ চুপ থেকে উত্তর করল, দিলাম না হয়, কয়েক মিনিট অপেক্ষা করুন। এইটুকু বলেই সিয়া নিজেকে আয়নায় দেখলো একবার। এলোমেলো চুলগুলো ঠিকমতো আঁচড়ে নিয়ে খোপা করলো। অতঃপর শাড়ির আঁচল ঠিক করতে করতে বেরিয়ে গেল। যখন নিচে গেল, দেখা গেল সাদকে, বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ছেলেটা। সিয়া এগিয়ে গিয়ে সামনে দাঁড়ায়। সাদ তখন সোডিয়াম আলোতে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছুটা ঝুঁকে এক হাতে সিয়ার খোপা করা চুলগুলো ছেড়ে দিল। অতঃপর সিয়ার গোলগাল মুখটা নিজের 2 হাতে নিয়ে আচমকাই নিজের ওষ্ঠ ছোঁয়ালো। ফিসফিস স্বরে বলল, আমার এই অপূর্ণ জীবনের পূর্ণ হওয়ার জন্য ধন্যবাদ মিস সিয়া। আমি 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 সত্যি ভাবিনি কখনো এমন একটা সুখ আমি পাবো, একটা দিন আদৌ আসবে এমন একটা। আমি কখনো ভাবিনি তোমাকে বউ হিসাবে করার অধিকার আমার থাকবে। আমার সবটুকু সুখ দিয়ে আজ আমার সুখী অনুভব করানোর জন্য ধন্যবাদ সিয়া। সিয়া খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনল। প্রথমবারের মতো পুরুষালী ওষ্ঠাধরের স্পর্শে সে স্তব্ধ হয়েই চাইল। সাদ হাসল, হাতে গিয়ে বলল, আজ রাতে শহর দেখার সঙ্গী হওয়ার সাথে আমার লাইফের পথ চলার সঙ্গী হওয়ার জন্য রাজি হওয়ার কারণে আপনাকে ধন্যবাদ মিস সিয়া। সোহা খুব সকালে অ্যালার্ম দিয়েছিল ওঠার জন্য, অথচ অ্যালার্ম যখন বাজলো তখন সহজ জেগেই ছিল। দ্রুত সোহার যাতে ঘুম না ভাঙে সেজন্য অ্যালার্ম অফ করলো। তাকালো বউয়ের দিকে, অন্য পাশটায় স্নিগ্ধ একদম মাকে জড়িয়ে রেখে ঘুমোচ্ছে। স্বচ্ছ ছেলেকে দেখে হাসলো, আলতো করে ছেলেকে সরিয়ে ঘুমন্ত সোহাকে আগলে নিয়ে জড়িয়ে ধরল, চুমু দিল টপাটপ। ততক্ষণে সোহা চোখ কুচকে তাকিয়েছে যেন, নিজেকে স্বচ্ছের বুকে আবিষ্কার করে কপাল কুচকে নিয়ে বলল, কয়টা বাজলো? সকাল হয়ে গিয়েছে। স্বচ্ছ তাকায়। এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কি দরকার তার বউয়ের, বুঝে পায় না সে। মাত্রই সে জড়িয়ে ধরলো আর মাত্রই ঘুম থেকে উঠে গেল। স্বচ্ছ বলল, সকাল হলেও তুমি কি করবে উঠে? কোনো কাজ আছে তোমার? তো কত কাজ, একমাত্র ননদের বিয়ে আমার। তার থেকে বড় কাজ স্বামীকে ভালোবাসা। কিছুক্ষণ এভাবে থাকো সুহাসিনী।
কি আশ্চর্য, বাড়িতে এমন একটা অনুষ্ঠান অথচ আপনার মধ্যেই কোনো ব্যস্ততা নেই। এইসব দেখাশোনার জন্য তো আমি আছি, আর কাজ করার জন্য লোক রাখা হয়েছে। সোহা, ঘুমাও। তুমি কিন্তু বলেছো এইবার তুমি সাবধানতা বজায় রেখে চলাফেরা করবে। প্রেগনেন্সিতে নিজের সর্বোচ্চ কেয়ার নিজেই করবে। করছি না। কোথায় করছো? কালো তো হলুদে তাড়াহুড়া করছিলে, পারোনি কেবল শুধু অন্যদের সাথে তুমিও নাচ করতে। সহ্য। কি এত রাতে এসে ঘুমিয়েছ, এখন আবার উঠে পড়ছো কেন? আমার বাচ্চার তো রেস্ট দরকার, তাই না? মানুষ কি বলবে আমি এত বেলা পর্যন্ত ঘুমালে? কি বলবে? আপনি কেন এখনো ওঠেননি? বাইরে কত কাজ। ভোর 5টায় বউকে দেখা ছাড়া আর কোনো কাজ আছে বলে আমার মনে হচ্ছে না। একটু পর এমনিতেই যাব, কিন্তু তুমি কোনো অসাবধানতা করতে পারবে না। তোমায় কাজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আগের বারের মতো রিস্ক আমি নিতে পারবো না, মনে থাকে যেন। কেমন কঠিন আচরণ করছেন আপনি? সত্যি খুশি নন আমি এবারে কনসিভ করাতে? স্বচ্ছ কেমন শীতল দৃষ্টিতে চাইল যেন সুহার দিকে। পর মুহূর্তেই উঠে বলল। সুহার পেটের দিকে ঝুঁকল। অল্প হেসে সুহার পেটে চুমু বসিয়ে বলল, আমি আপনার আগমনের বার্তা পেয়ে প্রথমে মন খারাপ করলেও আপনার অস্তিত্বকে আমি ভালোবাসি, বুঝলেন? আল্লাহ আমায় দুটো সন্তান দিয়েছেন, আপনি সহ 3টে। আমি এই 3টে সন্তানকে আজীবন ভালোবাসবো, আমার থেকেও বেশি, কিন্তু আপনার আম্মুর থেকে কম ভালোবাসবো। আম্মুকে বলবেন সাবধানে থাকতে, যাতে আপনি সুস্থভাবে পৃথিবীতে আসেন এবং আপনার আম্মু যাতে সুস্থ থাকেন। অতঃপর স্বচ্ছ সুহার দিকে ঝুঁকে সুহার 2 গালে চুমু দিল। হেসে বলল, সুহাসিনী, আমি আমাদের বাচ্চাদের ভালোবাসি, তবে বাচ্চাদের আম্মুকে তার চেয়েও অত্যাধিক ভালোবাসি। আমার বাচ্চার আগমনে আমি যেমন মোটেও অখুশি হয়নি, তবে তাদের আম্মুকে নিয়ে ভীত আছি, বুঝলেন? সুহা হাসলো কেবল, চোখ বুঝে নিল। স্বচ্ছ তা দেখে হাসলো কেবল। রাহা তখন জানালার ধারে দাঁড়িয়ে। মেয়ে ঘুমোচ্ছে তখনও, পাশাপাশি ঘুমোচ্ছে রুহানও। রাহা তাকালো 2-1 বার। বাবা মেয়েকে গলা জড়াজড়ি করে ঘুমোতে দেখে সে হাসলো। ওয়াশরুমে গিয়ে সময় নিয়ে গোসল সারলো। অতঃপর বের হয়ে ব্যালকনিতে গিয়ে কাপড় মেলে দিতেই আচমকা একটা উষ্ণ স্পর্শ টের পেল নিজের কাঁধ বরাবর। রাহা অল্প কেঁপে উঠল যেন। চিনল এই স্পর্শটা কার। উষ্ণ পুরুষালী ঠোঁটের স্পর্শ স্থির নয়, বরং বিচরণ করছে। সঙ্গে 2 হাত জোড়াও দখল করল কামিজের নিচে রাহার মসৃণ উদর। রাহা নিজেকে সামলে নিয়ে কাপড় মেলে দিল, বলল, উঠেই কি এইসব মাথায় ঘুরে? উঠেই যদি দেখি সুন্দরী বউ গোসল সেরে ঘুরঘুর করছে চোখের সামনে, তাহলে তো মাথায় এসব ঘুরবেই। আমার দোষ কি? অবশ্যই আপনার দোষ। দোষী তুমি, আর দোষের দ্বার প্রান্তে পৌঁছালেই আমি দোষী। আমি দোষী হয়েছে। এইটুকু বলেই চলে যেতে নিলে টান পড়ল হাতে। রুহান আগের মতোই রাহাকে জড়িয়ে রাখলো, শুধালো, না হয়নি, এভাবেই থাকো, একটু জড়িয়ে ধরে থাকি। কেন? ইচ্ছে হচ্ছে নবনী। আজকাল আমি সম্ভবত তোমার প্রেমে ডুবে মরছি, অথচ তুমি পাত্তা দাও না। মেয়ের মা হয়েছি, এখনো কি আমি প্রেমিকা সত্তা নিয়ে ঘুরে বেড়াবো? আর আপনাকে গুরুত্ব দিয়ে মেয়ের সামনেই আপনার এসব রোম্যান্সে গা ভাসাবো? আমি মোটেই মেয়ের সামনে আক্কেল জ্ঞানহীনদের মতো বউকে ভালোবাসতে চাই না। রাহা হাসে, পিছু ঘুরে রোহানের কাঁধ আঁকড়ে জড়িয়ে ধরে, বলে, তাও ভালো। আবিদের বাসায় সাদেফরাও এসেছে। মূলত আবির সহ সিয়ার বিয়েতে যাবে বলেই এসেছে। আবির তখন তার ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে বসে আছে। অবশ্য তার মেয়েটা ঘুমোচ্ছেই। 24 ঘন্টায় 20 ঘন্টায় ঘুমায় তার মেয়েটা। এতটা ঘুম কাতুরে। আবির বসে বসে সেই ঘুমন্ত ফুলো ফুলো মুখটায় পরখ করছিল। অথচ সাদাফের ওইটুকু বাচ্চারা যখন তার ছোট্ট সেই পরীর মতো মেয়েটাকে নিয়ে ঝগড়া করার পর্যায়ে একে অপরে, আবির ছোট ছোট চোখে কেবল তা পরখ করছিল দুজনকে। দুজনই তার মেয়েকে নিয়ে বেশ উৎসুক। ঝগড়ার কেন্দ্রবিন্দু হলো এই ছোট্ট পুতুলটা কার হবে, এর নাকি ওর। আবির হতাশ, এটা তার মেয়ে, কোনো পুতুল টুতুল নয় রে। আবির ফের হতাশ। কি ভাগাভাগি শুরু হয়ে গেল রে তার মেয়েকে নিয়ে এখনই। এই ছেলে বলছে ওর, ওই ছেলে বলছে ওর। সাদাফের ছেলেগুলোও না। আবির ঠোঁট চেপে ওদের কার্যকলাপ পরখ করে এক পর্যায়ে কঠিন গলায় বলল, বাপও আমার মেয়ে, কোনো পুতুল না। আর পুতুল হলেও তোদের কারণে না বাপ।
এই পুতুলটা আমার, বুঝলি? আবিরের কঠিন স্বর শুনে দুজনের কেউই আর কোনো উত্তর করতে পারল না। তবে মুহূর্তেই দুই ছেলে দৌড়ে গেল ছুটির কাছে, নালিশ করলো। এমনটা বলেছে আবিরেরটা, সাথে কান্নাও জুড়ল ভীষণ। আবির আর সাদাফ দুজন দুজনের দিকে তাকালো। তখন আবির শেষ অবধি হেসেই ফেলল, বলল, তোর দুই ছেলে বড় হলেও না আমার মেয়ে নিয়ে টানাটানি লাগিয়ে দেয়, চিন্তা পড়ে গেলাম তো। সাদাফ হেসে উঠল, সঙ্গে আবিরও। সে হাসি শব্দ শুনে আবিরের ওইটুকু মেয়েটা ঘুম ভেঙে ফ্যালফেল করে তাকালো। বাবার হাস্যোজ্জ্বল মুখটা দেখে হয়তো সে ভরকালো। তাকালো সেভাবেই, যেন আশ্চর্য কিছু দেখছে। পরক্ষণেই রুম কাঁপিয়ে কান্না করে উঠল। আবির মুহূর্তেই মেয়েকে বহুভাবে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা চালালো। ছুটি অবশ্য ততক্ষণে এসে হাজির হয়েছে। মেয়েকে কোলে নিয়ে অন্য রুমে যেতে যেতে বলল, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোকে কাঁদাচ্ছেন কেবল, আশ্চর্য তো। আবির ফোঁস করে শ্বাস ফেলল। সাদাফদের সাথে সিয়ার বিয়েতে যাওয়ার কথা থাকলেও গেল না সে। বন্ধুদের বিদায় দিয়ে রুমে এসে ছুটিকে দেখা গেল মেয়েকে নিয়ে বসে থাকতে। তার মেয়েটা এতটা ঘুম কাতুরে যে শান্ত পরিবেশ পেলেই তার ঘুম উপচে উপচে পড়ে। আবির হাসলো তা ভেবে। এগিয়ে গিয়ে ঘুমন্ত মেয়েটাকে দেখে ছুটিকে বলল, একদম তোর মতো আমার মেয়েটা। আচ্ছা, তুই ছোট থাকতে এমন ঘুমিয়েছিস ছুটি? ছুটি সরু চোখে তাকায়। এটা কি প্রশ্ন? ছুটি জানে এর উত্তর। বলল, আমি ঘুমিয়েছি কি ঘুমাইনি তা মনে থাকলে তো হয়েই যেত। আপনার মনে আছে ছোটকালের কথা? আমার মনে হয় তুই আমার মেয়ের চাইতে বেশি ঘুমিয়েছিস। তোর অভ্যাসবশত আমার মেয়েটাও এই ঘুম পেয়েছে, আমি 100% শিওর। ছুটি মুহূর্তে রেগে চাইল। মেয়েকে বিছানায় শুয়ে দিল আলতো করে, জানালো, তো? আবির পাশেই বসলো। কোলে ছুটিকে ঘুম পাড়িয়ে দিবে এমন ইঙ্গিত দিয়ে বলল, কিছু না, এদিকে আয়, তোকে ঘুম পাড়িয়ে দিই। আমি বাচ্চা? আমার বাচ্চার আম্মু। তো এসব নাটক কেন? কারণ তোকে আমার এখনো বাচ্চা বাচ্চা লাগে ছুটি, দেখলেই টপ টপ কয়েকটা চুমু দিতে ইচ্ছা হয়। কি ভীষণ আদুরে মুখ, একদম বাচ্চাদের মতো। এত আদুরে হলি কেন তুই? হ্যাঁ, একেবারে বলে ফেলুন যে আমি আপনার কাছে বাচ্চাদের মতোই। তো নিরীহ বাচ্চাকে এভাবে বিরক্ত করছেন কেন? কারণ এই নিরীহ বাচ্চাটা আসলে নিরীহ বাচ্চা নয়। সিয়ার বিয়ে সম্পন্ন হয়েছে। অতঃপর কবুল বলার পর থেকে সাদদের বাড়ি আসা পর্যন্ত সে একটা ঘোরের মধ্যে ছিল। যেন যেন সত্যিই তার বিশ্বাস হলো না যে তার আর সাদের বিয়েটা হয়েছে। সে সাদকে পেয়েছে। সিয়া সাদদের বাড়ি এসে এই নিয়ে তৃতীয়বার কান্না করেছে। এটা সুখের কান্না, প্রাপ্তির কান্না। সিয়া ঘড়িতে চোখ বুলায়, রাত 10টা। হয়তো একটু পরই সাদ আসবে। সিয়ার বুক কেমন করে, অথচ তখনও সে বিয়ে নামক প্রাপ্তির অপ্রত্যাশিত সুখে কান্না করছে ব্যালকনিতে। তবে কিছুটা সময় পরে সাদ এলো। সিয়াকে ওভাবে দাঁড়িয়ে থাকতে গিয়ে এলো। অতঃপর সিয়ার একদম পেছনে দাঁড়িয়ে গম্ভীর আওয়াজে বলল, সিয়া, আমি শুনেছি তুমি কান্নাকাটি বহু করে ফেলেছো এখানে আসার পর, কিন্তু কেন? বিয়েতে তুমি খুশি নাও সিয়া, নাকি বরের বাড়ি পছন্দ হয়নি, কোনটা? সিয়া আচমকাই পিছু ফিরল। সাদের কথাগুলো শুনে কান্না যেন আরো বাড়ল তার। অথচ এটা তার কান্না করার বয়স নয়। যথেষ্ট ম্যাচিওর সে, তবুও তার কান্না পাচ্ছে। সিয়া সাদের দিকে ফিরেই কেঁদে ফেলল ফের। সাদ অবাক হয়। সিয়া কান্না থামানোর জন্য দ্রুত বলল, তুমি কি বিয়েতে রাজি ছিলে না সিয়া? এভাবে কাঁদছো কেন? ফিরে যেতে চাইছো? তুমি যদি চাও আমি তোমার বাড়িতে। সাদ বাকিটা বলার আগেই সিয়া তার গলা জড়িয়ে ধরল। এতটা দ্রুত জড়িয়ে ধরল যে সাদ একটু পিছিয়েই গেল। সিয়া কাঁদতে কাঁদতেই জানালো, সাদ, আপনি আমার জীবনের প্রথম অনুভূতি, প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। আমি যে কতগুলো দিন কষ্ট পেয়েছিলাম আমার এখনো মনে আছে। সবটা স্বপ্ন, এত দ্রুত সব কিভাবে পূরণ হয় বলুন? সাদ এবারে হাসলো কিঞ্চিত। সিয়াকে দেখে যতটা পরিপক্ক রমণী লেগেছে এই কয়েকদিন, সিয়া ততখানি আগের মতো অপরিপক্কই আছে। একদম আগের সিয়াই, আগের সে মেয়েটাই। সাদ হেসে বলল, আরে অনেক কিছুই তো পূরণ হওয়ার বাকি। একসঙ্গে জীবন চলা থেকে অনেক স্বপ্ন, অনেক সব পূরণ বাকি সিয়া। আমায় কখনো একা করবেন না সাদ, কোনো আড়াল রাখবেন না আমাদের মাঝে। কখনো কখনো এই সম্পর্কটা ভাঙার কথা মাথায় আনবেন না। আমি সত্যি জীবনের অর্থ হারিয়ে ফেলবো। সাদ হাসে। আস্তে করে সিয়াকে কোলে তুলল সে। অতঃপর যেতে যেতে ফিসফিস স্বরে শুধালো,
পাগলও নিজের ভালো বোঝে সিয়া, আর আমি বুঝবো না? সিয়ার চোখে তখনই পানি। সাদ সযত্নে প্রিয় নারীকে বিছানায় নিয়ে গেল, দুই গাল আগলে নিয়ে চুমু বসালো কপালে, অতঃপর বলল, ধন্যবাদ আমার হওয়ার জন্য। আমার আর জীবনে কোনো আফসোস রইল না। সমাপ্ত।